কথার জন্য আমার মাইক্রোফোন লাগবে না? না এমনি কথা বলা যাবে? জি আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। স্যার চলে আসছে? জি ইমরান ভাই। জি স্যার আমাদের সাথে জয়েন করেছে। আচ্ছা আমি একটু ইনস্ট্রাকশন দিয়ে নিই। জি। ক্লাস আসসালামু আলাইকুম, আমি মাহদি আহমেদ চৌধুরী, আমি হচ্ছে কি এক্সিস মেডিকেল স্কুলের সেন্ট্রাল ওয়ার্কশপ কোঅর্ডিনেটর। আপনারা যখন ক্লাস চলা অবস্থায় আমি 2-3টা ইনস্ট্রাকশন দিচ্ছি, একটু ফলো করবেন। ক্লাস চলা অবস্থায় মাইক সবার অফ থাকবে। যদি কোয়েশ্চেন থাকে, আর্জেন্ট কোয়েশ্চেন, মাইক অন করে কোয়েশ্চেন করতে পারবেন। আর সবচেয়ে বেটার হয় ক্লাস শেষে আপনার কোয়েশ্চেন গুলো করলে, তাহলে ক্লাসের ফ্লোটা ঠিক থাকবে। তো আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, যখন ক্লাস চলবে সবার মাইকটা একটু অফ থাকবে। কোয়েশ্চেন থাকলে, ইমার্জেন্সি কোয়েশ্চেন থাকলে সাথে সাথে করে ফেলতে পারবেন স্যারকে। বেটার হবে একদম ক্লাসের লাস্টে গিয়ে কোয়েশ্চেন করার। সবার জন্য শুভকামনা থাকলো। বেস্ট অফ লাক। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমাকে শেয়ার করার অপশনটা করেন। হ্যাঁ পারন ভাই। জি আমি করে দিচ্ছি। আমরা কি স্টার্ট করব এখনই না? হ্যাঁ স্যার আমরা শুরু করতে পারি। 35 এ শুরু করি। সবাইকে বলেছি 35 এ শুরু করব। ঠিক আছে। ওকে স্যার। স্যার আমরা শুরু করতে পারি। ওকে। Assalamu alaikum. Welcome to our session, CTMI Masterclass. Today we will discuss about the basics of CT and MRI, and successive next two classes will be on CT scan, pathological, different pathology in CT scan and different pathology in MR of the brain and MR of the spine. So we will today discuss about the basics of CT and MRI. I am Dr. Mohammad Rokunuzzaman, consultant neurologist. Welcome you all to our session, the basics of CT and MRI. আমরা আমাদের সেশনটা একটা রিয়েল কেস সিনারিও দিয়ে আমরা স্টার্ট করব। A 73-year-old woman
who has history of several weeks of memory difficulties, but for last 10 days, she complains of increasing lethargy, and last 3 days also complains of urinary incontinence, mild left-sided weakness, and also rigidity on her left side. The patient complains these symptoms. At the emergency, a CT scan was done. This is a CT scan of the brain was done. What is your diagnosis? Before approaching to diagnosis in a CT scan, আমরা সিটি স্ক্যানে কয়েকটা জিনিস আমরা স্টেপ বাই স্টেপ ফলো করব, কিভাবে আমরা দেখব, তাহলে আমাদের কোনো ডায়াগনোসিস মিস হবে না। তো ফার্স্ট অফ অল আমরা প্রথমে দেখি সাইড ডিটারমিনেশন। সাধারণত একটা সিটি স্ক্যান অফ ব্রেন যখন দেওয়া হয়, এটা একটা পেশেন্ট সামনে থেকে আপনাকে দেখাচ্ছে। ঠিক আমার রাইট সাইড মিনস পেশেন্টের লেফট সাইড, দ্যাট মিনস পেশেন্ট আমার সামনে আছে, তার সেখান থেকে আমি দেখতে পাচ্ছি। সো আমার রাইট সাইড মানে পেশেন্টের লেফট সাইড, আমার লেফট সাইড মানে পেশেন্টের রাইট সাইড। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে কিন্তু আপনার পুরো ডায়াগনোসিস চেঞ্জ হবে পরীক্ষা হলে। সো সিটি স্ক্যান আর এমআরআই যে কোনো ইমেজিং এর ক্ষেত্রে পেশেন্ট আমার হ্যান্ড সাইড লেফট সাইড এবং আমার লেফট হ্যান্ড সাইড রাইট সাইড। তো ফার্স্ট অফ অল আমরা কিভাবে একটা সিটি স্ক্যান পড়ি, তো আমাদের এই 3টা সেশনের উদ্দেশ্য থাকবে, আমরা সিটি স্ক্যান কে বা এমআরআই কে আমরা ভয় পাবো না, আমরা দেখব এবং আমরা স্টেপ বাই স্টেপ আমরা আগাবো, তাহলে আমাদের কোনো ডায়াগনোসিসই মিস হবে না। মোর দ্যান 90% ডায়াগনোসিস উইল কভার থ্রু আওয়ার প্রেজেন্টেশন আই থিঙ্ক। তো ফার্স্ট অফ অল আমরা আইডেন্টিফিকেশন করব পেশেন্টের সিটি স্ক্যান, ইট ইজ সিটি স্ক্যান অর এমআরআই। এটা সিটি স্ক্যান হলে কোন ভিউ, অ্যাক্সিয়াল, স্যাজেটাল অর করোনাল ভিউ, এবং আইডেন্টিফিকেশন অফ দ্য স্ট্রাকচার, নর্মাল স্ট্রাকচার আইডেন্টিফিকেশন, দেন সিমেট্রি, that is midline either shifted or not, আর as there any asymmetrical, asymmetry যদি আপনার সামনে মনে হয় যে দুই পাশে কোনো asymmetrical, দুই পাশে একই রকম না, সেটা আপনাকে খেয়াল করতে হবে। এরপরে আমরা দেখব পেশেন্টের কোনো অ্যাবনর্মালিটি যদি থাকে, সেই অ্যাবনর্মালিটি ডেনসিটিটা কেমন ইন কেস অফ সিটি স্ক্যান, এবং এমআরআই এর ক্ষেত্রে আমরা এটা উচ্চারণ করি ইন্টেন্সিটি, ডেনসিটি, আর ইন কেস অফ এমআরআই ইট ইজ ইন্টেন্সিটি। ডেনসিটিটা বা ইন্টেন্সিটি হতে পারে হাইপোডেন্স আর হাইপোইন্টেন্স, আইসোডেন্স আর আইসোইন্টেন্স, আর হাইপারডেন্স আর হাইপার ইন্টেন্স। হাইপো মানে কম, হাইপার মানে বেশি। সো হাইপো মানে হচ্ছে কালো, হাইপার মানে হচ্ছে সাদা, ব্রাইট। এরপরে আমরা দেখব যদি পেশেন্টের কখনো কখনো কন্ট্রাস্ট দেওয়ার প্রয়োজন হয়ে থাকে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের কন্ট্রাস্ট লাগে, যদি আমি সাসপেক্ট করি ইটস এ টিউমার অথবা ইনফেকশন, সেক্ষেত্রে আমাকে অবশ্যই কন্ট্রাস্ট দেওয়া লাগে। সিটি স্ক্যানে আমরা মানে আয়োডিন কন্টেইনিং কন্ট্রাস্টটা দিই, আর এমআরআইতে আমরা গ্যাডোলিনিয়ামটা আমরা কন্ট্রাস্ট এজেন্টটা ইউজ করে থাকি। এবং এই কন্ট্রাস্ট দিলে কন্ট্রাস্টের প্যাটার্ন অফ ইনহ্যান্সমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্যাটার্ন অফ ইনহ্যান্সমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ডায়াগনোস দ্য আন্ডারলাইং কজ। And last but not the least, the lesion location. Location of the lesion is very important. Site of lesion is very important. তো আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। সিটি স্ক্যান অফ ব্রেন আমরা কয়েকটা মডালিটিতে করি। সিটি স্ক্যান অফ ব্রেন উইদাউট এনি কন্ট্রাস্ট, সিটি স্ক্যান অফ ব্রেন উইথ কন্ট্রাস্ট। আমরা এটা দেখে বুঝতে পারি যে বিভিন্ন ভেসেল মার্কিং গুলো অনেক প্রমিনেন্ট থাকে, ইনক্লুডিং সাইনাস গুলা, ভেনাস সাইনাস গুলা অনেক প্রমিনেন্ট থাকে। সাবরাইটোটিভ স্পেসে মনে অনেকটা হাইপার ডেন্সিটি থাকে, কারণ আমরা জানি যে কন্ট্রাস্ট এজেন্ট সাধারণত সিটি স্ক্যান বা এমআরআই তে একটা হাইপার ডেন্সিটি বা ইন্টেন্সিটি একটা শ্যাডো দেয়। সো এটা দেখে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে কন্ট্রাস্ট। অনেক সময় লেখাও থাকে সি প্লাস। সো সিটি স্ক্যান উইদাউট কন্ট্রাস্ট, সিটি স্ক্যান উইথ কন্ট্রাস্ট, এবং সিটি বেসড কিছু ভাস্কুলার ইমেজিংও আমাদেরকে স্ট্রোক বা অন্যান্য ক্ষেত্রে আমাদেরকে হেল্প করবে দ্য আন্ডারলাইং কজ অফ দ্য স্ট্রোক ডায়াগনোসিসের জন্য, আন্ডারলাইং কজ অফ দ্য সাবআরটেরিয়াল হিমোরেজের জন্য। সেক্ষেত্রে আমরা সিটি এনজিওগ্রাম, দিস ইজ দ্য সিটি এনজিওগ্রাম, এবং সিটি পারফিউশন ইমেজিং আমাদেরকে হেল্প করবে ফর ডায়াগনোসিস অ্যান্ড অলসো ফার্দার ম্যানেজমেন্ট অফ স্ট্রোক
including subarachnoid hemorrhage. CT scan is nothing but একটা হলো X-ray technique CT scan. On the other hand, MRI হচ্ছে একটা আমরা বলি হচ্ছে এটা একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে কিছু অ্যাকশন, ম্যাগনেটিক ফিল্ড। আর সিটি স্ক্যান ইজ নাথিং বাট এক্স-রে সিস্টেম। এখানে পেশেন্টকে আমরা প্রথমে একটা সুপাইন পজিশনে রাখা হয়ে থাকে এবং সিটি স্ক্যানের টিউবটা রোটেট করা হয় অ্যারাউন্ড দ্য হেড, যদি আমি হেডে সিটি স্ক্যান করি। এবং একটা কমপ্লিট সিটি স্ক্যান করতে ইউজুয়ালি 5 মিনিটসের কম সময় লাগে। সেক্ষেত্রে এমআরআই করতে অনেক সময় 15 মিনিটস ইভেন 30 মিনিটসও লাগতে পারে, বাট সিটি স্ক্যান কিন্তু উইদিন 5 মিনিটস আমরা করতে পারি। এই জন্য সিটি স্ক্যানের একটা অন্যতম সুবিধা হলো এটা খুব র্যাপিডলি করা যায় এবং ইজিলি অ্যাক্সেসেবল, সবচেয়ে কম খরচ। বাট এমআরআই যেমন অনেক বেশি খরচ, অনেক টাইম কনজিউমিং। এবং অনেক সময় আমরা জানি যে সিটি স্ক্যানের একটা অন্যতম ডিসঅ্যাডভান্টেজ ইজ দ্যার ইজ চান্স অফ রেডিয়েশন হেয়ার, অ্যান্ড আননেসেসারি রেডিয়েশন যাতে আমরা প্রিভেন্ট করতে পারি। এই কারণে আমরা ইউজুয়ালি আমরা অরবিটটাকে রক্ষা করার জন্য সেক্ষেত্রে আমরা হেডটাকে একটা অ্যাঙ্গেল পজিশনে রাখি। অ্যাঙ্গেল পজিশনে রাখলে দেখা যায় যে আমার অরবিটের রেডিয়েশনটা তুলনামূলক কম হয়। কিভাবে একটা ইমেজ তৈরি হয়? একটা এক্স-রে দেওয়া হয়ে থাকে সিটি স্ক্যান মেশিন থেকে এবং টিস্যুর প্রত্যেকটা ব্রেনের টিস্যুর তার অ্যাটিনিউটিং পাওয়ার কেমন সেইটার উপর ভিত্তি করে এটা রিসেপ্টর মাধ্যমে এটা আবার রিসেপ্ট করা হয়, সেখান থেকে ডিকোডিং করে একটা ইমেজ তৈরি করা হয় এবং যার অ্যাটিনিউশন ক্ষমতা যত কম সে তত হাইপোডেন্স, যার অ্যাটিনিউশন ক্ষমতা যত বেশি সে হাইপারডেন্স। সো এইভাবে প্রত্যেকটা টিস্যুর অ্যাটিনিউশন ক্ষমতা কিন্তু ফিক্সড। যদি ক্যালসিয়াম কন্টেনিং সাবস্টেন্স থাকে তার অ্যাটিনিউশন পাওয়ার একরকম, ইয়ার থাকলে তার অ্যাটিনিউশন পাওয়ার একরকম। সো প্রত্যেকটা টিস্যুর অ্যাটিনিউশন পাওয়ারের উপর ভিত্তি করেই তার ইমেজের ডেন্সিটি ডিপেন্ড করে। ইউজুয়ালি ইন সিটি স্ক্যান 5 to 10 মিলিমিটার থিকনেসে আমরা রুটিন সিটি স্ক্যানে আমরা যেটা সিটি করি। ইভেন সিটি স্ক্যান একটা অন্যতম সুবিধা হলো আমরা ইভেন 1 মিলিমিটার থিকনেসে কিন্তু সিটি স্ক্যান করতে পারি। স্পেশালি হাই রেজলিউশন সিটি স্ক্যান বা চেস্ট করার সময় আমরা 1 মিলিমিটার থিকনেসেও সিটি স্ক্যান করতে পারি। বাট এমআরআই কিন্তু লেটেস্ট যে 3 টেসলা মেশিন আমাদের দেশে অ্যাভেলেবল, সেখানে কিন্তু 5 মিলিমিটারের কম কিন্তু আমরা এমআরআই স্লাইস থিকনেস নিতে পারি না। সেটা এটা সিটি স্ক্যান একটা সুবিধা। সুতরাং খুব মাইনিউট ইনজুরিও কিন্তু আমরা সিটি স্ক্যানে বুঝতে পারবো, যদি স্পেশালি চেস্টের কোনো বা ডিপিএলডি বা আদার কোনো প্যাথোলজি দেখার জন্য। আইভি কন্ট্রাস্ট আমার রুটিনলি ইউজ করা হয়ে থাকে না। সাধারণত টিউমার বা কোনো ইনফেকশন যদি থাকে সেক্ষেত্রে আমরা আইভি কন্ট্রাস্ট, আয়োডিন কন্টেনিং সাবস্টেন্স গুলো ইউজ করে থাকি ইন কেস অফ সিটি স্ক্যান। তো এখানে আমরা আগে বলছিলাম যে এক্স-রে অ্যাবজর্পটিভ ক্যাপাসিটির উপরে তার ডেনসিটি নির্ভর করে এনসিটি ইমেজে। ডার্কার শেডস রেসপন্ড টু লেসার অ্যাটিনিউশনস, দ্য শেডস অফ গ্রে করেসপন্ড টু এ নাম্বার অফ, একটা প্রত্যেকটা গ্রে মানে প্রত্যেকটা টিস্যুর যে অ্যাটিনিউটিং যে পাওয়ার, সেই পাওয়ারকে আমরা হাউসফিল্ড ইউনিট বা সিটি নাম্বার বলে থাকি এবং এই হাউসফিল্ড নাম্বার -1000 থেকে শুরু করে +1000 পর্যন্ত। যত কম থাকবে তার ডেনসিটি তত কম হবে, যত বেশি হবে তার ডেনসিটি তত বেশি হবে, সে তত ব্রাইট দেখা যাবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সিটি স্ক্যান অফ ব্রেইন, যেখানে ইয়ারের ডেনসিটি -1000, ইয়ারের ডেনসিটি -1000, ফলে ইয়ারটা সিটি স্ক্যানে যদি আমি দেখতে চাই তাহলে এটা সবচেয়ে কালো দেখা যাবে। ইয়ার কন্টেনিং কোন সাবস্টেন্স যদি আমি দেখতে চাই, যেমন আমরা এখানে সাইনাসের ভিতরে মানে ইয়ার দেখতে পাচ্ছি, মাস্টয়েড বোনের ভিতরে আমরা ইয়ার দেখতে পাচ্ছি। সো ইয়ারের হাউসফিল্ড নাম্বার সবচেয়ে কম -1000 এবং এটা সবচেয়ে হাইপোডেন্স দেখা যায়। ফ্যাটের ডেনসিটি -100। সো ফ্যাট কন্টেনিং এনি সাবস্টেন্সও সিটি স্ক্যানে আমরা ব্ল্যাক দেখবো, হাইপোডেন্স দেখবো। যেমন এখানে আমরা স্কাল্প টিস্যুটা দেখতে পাচ্ছি, যে স্কাল্প টিস্যুটা হাইপোডেন্স দেখতে পাচ্ছি আমরা স্কাল্প টিস্যুটা, যার হাউসফিল্ড নাম্বার হচ্ছে -100। ওয়াটার কন্টেনিং সাবস্টেন্স ইনক্লুডিং সিএসএফ, যার হাউসফিল্ড নাম্বার হচ্ছে 0 এবং এটাও হাইপোডেন্স দেখা যায়। এরপরে আমরা ব্রেন প্যারেনকাইমাকে আমরা একটা স্ট্যান্ডার্ড ধরি, ব্রেন প্যারেনকাইমা, গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার। তো ব্রেন প্যারেনকাইমার অ্যাজ এ হোল আমরা হাউসফিল্ড নাম্বার 40 এবং এটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরে, এটাকে আমরা আইসোডেন্স ধরে
এটার উপর ভিত্তি করে ডেন্সিটিকে আমরা পার্থক্য করি, যেটা হাইপারডেন্স না হাইপোডেন্স না আইসোডেন্স। তো এর ভিতরে গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার কিন্তু আমরা আলাদা পার্থক্য করতে পারি। আমরা সবাই জানি যে হোয়াইট ম্যাটারে অনেক ফ্যাট থাকে, মায়োলিন থাকে, ফ্যাট থাকে। এই কারণে ফ্যাটের কিন্তু হাউসফুল নাম্বার কম। সুতরাং হোয়াইট ম্যাটারের কিন্তু মানে হাউসফুল নাম্বার কিন্তু গ্রে ম্যাটারের তুলনায় কম থাকবে। সুতরাং হোয়াইট ম্যাটার কিন্তু একটু কালো থাকবে দেন গ্রে ম্যাটার। গ্রে ম্যাটারটা একটু সাদা থাকবে, হাইপারডেন্স মানে একটু সাদা, আর হোয়াইট ম্যাটারটা হচ্ছে একটু কালো থাকবে। বাট অ্যাজ এ হোল ব্রেন প্যারেনকাইমাকে আমরা আইসোডেন্স হিসেবে আমরা স্ট্যান্ডার্ড ধরবো। blood containing any substance হাউসফুল নাম্বার 55 to 75। যেমন এখানে একটা ব্লাড আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হাইপারডেন্স একটা লেশন। এবং এখানে যদি আমি কার্সর ধরে দেখবো সিটি স্ক্যান মেশিনে, তার হাউসফুল নাম্বার থাকবে 55 to 75 এর ভিতরে, এবং ইট উইল কনফার্ম ইটস এ ব্লাড আর ব্লাড কন্টেনিং এনি স্ট্রাকচার। বোনসের সিটি নাম্বার হচ্ছে 1000 প্লাস, এবং বোনস সবচেয়ে হাইপারডেন্স দেখা যায় ইন কেস অফ সিটি স্ক্যান। তাহলে আমরা প্রত্যেকটা টিস্যুর একটা নিজস্ব ডেন্সিটি দেখেই কিন্তু আমরা খুব সহজে ডায়াগনোসিস করতে পারি যে এটা কোন ধরনের টিস্যু, কোন ধরনের প্যাথোলজি। অনেক সময় আমাদেরকে ব্লাড এবং বোনস বা ক্যালসিফিকেশন আমাদের কনফিউশন হয়ে যায়। সেক্ষেত্রে আমরা অবশ্যই এখানে আমরা কার্সর দিয়ে দেখবো তার হাউসফুল নাম্বার কত। যদি দেখা যায় হাউসফুল নাম্বার 100-র উপরে থাকে, তাহলে আমরা বলতে পারি এটা ব্লাড না, এটা ক্যালসিয়াম কন্টেনিং কোন সাবস্টেন্স। 100-র উপরে যদি থাকে, 100-র নিচে যদি থাকে বাট হাইপারডেন্স, সেক্ষেত্রে আমরা বলতে পারি ইটস এ ব্লাড। তো সিটি স্ক্যানে লো ডেন্সিটি কোনো লেশন বা লো ডেন্সিটি কিছু পেলে আমরা চিন্তা করব ইট মে বি ওয়াটার অর সিএসএফ কন্টেনিং সাবস্টেন্স, ফ্লুইড দ্যাট ইজ ইডেমা, ইয়ার অর ফ্যাট। তাহলে সিএসএফ, ফ্লুইড, ইয়ার, ফ্যাট এইগুলো যখন থাকবে এটা সিটি স্ক্যানে হাইপোডেন্স দেখাবে। বাট বোনস, ক্যালসিফিকেশন, ব্লাড, স্পেশালি acute stage of blood up to 1 month of blood, contrast agents, any contrast agents, metallic foreign bodies, these all will show hyperdensity in CT scan. তাহলে আমাদের এই চার্টটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। যদি সিটি স্ক্যান মেশিনে আমরা সিটি স্ক্যানের ফিল্মে আমরা যদি কোনো লো ডেন্সিটি কোনো লেশন দেখি, তাহলে আমরা বলতে পারবো এটা সিএসএফ কন্টেনিং বা ফ্লুইড কন্টেনিং ইডেমা, অথবা ইনফাকশন, কারণ ইনফাকশনে হচ্ছে সাইটোটক্সিক ইডেমা হয়, ইয়ার কন্টেনিং কোন সাবস্টেন্স, ফ্যাট কন্টেনিং সাবস্টেন্স। যদি হাইপারডেন্স কোন লেশন পাই, আমরা চিন্তা করবো এটা ব্লাড, ক্যালসিফিকেশন, বোন, কন্ট্রাস্ট এজেন্টস অর এনি ফরেন মেটালিক বডিজ। উইন্ডোইং ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি একটা সিটি স্ক্যান মেশিনে কোন টিস্যুটাকে ভালোভাবে দেখতে চান, সেটার জন্য একটা সেটিংসে চেঞ্জ করা হয়ে থাকে, তাকে বলা হয় উইন্ডোইং। যে আমি কোন টিস্যুটাকে প্রিফারেন্সিয়ালি দেখবো, ভালোভাবে দেখতে চাই, সেটাকে মানে উইন্ডোইং। যেমন আমি যদি পেশেন্টের ক্রেনিওফেশিয়াল কোনো বোনসের কোনো ফ্র্যাকচার আছে কিনা বা কোনো বোনসের কোনো প্যাথোলজি দেখতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাকে বোনি উইন্ডো ইউজ করতে হবে। যেমন এই পেশেন্টের সিটি স্ক্যান, এটা একটা সিটি স্ক্যান যেখানে আমরা ব্রেন প্যারেনকাইমাটা ভালোভাবে বুঝতে পারছি, বাট বোনসটাকে আমরা অত ভালোভাবে বুঝতে পারছি না। আমরা ব্রেন প্যারেনকাইমা, এটা হচ্ছে প্যারেনকাইমাল উইন্ডো বা ব্রেন উইন্ডো। বাট যদি আমি কোনো ক্রেনিওফেশিয়াল কোনো ট্রমা বা কোনো ফ্র্যাকচার হয়েছে বা কোনো প্যাথোলজি আছে বা কোনো ইয়ার সাইনাসে কোনো প্রবলেম, সেক্ষেত্রে আমাকে অ্যাডভাইস করতে হবে ইনক্লুডিং বোনি উইন্ডো। নর্মালি আপনি যদি অ্যাডভাইস করেন সিটি স্ক্যান অফ দ্য ব্রেইন, তাহলে আপনাকে প্যারেনকাইমাল উইন্ডো দিবে। কিন্তু যদি আপনি বনি প্যারেনকাইমা দেখতে চান, বোন দেখতে চান, সেক্ষেত্রে আপনি অ্যাডভাইস করতে হবে সিটি স্ক্যান অফ ব্রেন ইনক্লুডিং বোনি উইন্ডো। This is a CT scan showing it's a parenchymal or brain window, and this is a bony window. Density, and this is a আমরা এই ব্রেন প্যারেনকাইমাকে যদি আইসোডেন্স ধরি, this is CSF containing, CSF is hypodense, and this is a hyperdense lesion, and most likely it's acute hemorrhage by acute bleeding. So this is a CT scan of brain. এখানে আমরা দেখতে পাচ্ছি this is the brain parenchyma, and this is a brain parenchyma তুলনায় it's a hypodense lesion. So
It may be due to any CSF বা fluid containing কোনো substance or encephalomyelitic change from either previous stroke or brain trauma or hemorrhage. সুতরাং আমরা যখন একটা পেশেন্টের হিমোরেজ যেটা 1 মাসে বেশি হয়ে যায় তখন কিন্তু সিটি স্ক্যান করলে, আপনি সিটি স্ক্যান করেন তাহলে আপনি কনফিউশন আসবে আপনার এটা আসলে প্রিভিয়াসলি হিমোরেজ ছিল না ইনফেকশন ছিল। সেক্ষেত্রে আমাকে সিটি স্ক্যান না করে এমআরআই আমাকে হেল্প করবে। তাহলে একটা পেশেন্ট যখন আমি জানি না তার 1 মাস বা 2 মাস আগে স্ট্রোক করছিল, আমি যে ওই সময় সিটি স্ক্যান করা হয়নি, এখন আপনার কাছে আসছে, তখন কিন্তু আপনি সিটি স্ক্যান করলে আপনাকে কনফিউশন করে দেবে যে আপনি এটা ওল্ড ইনফেকশন না ওল্ড হিমোরেজ। কারণ ওল্ড ইনফেকশন এবং ওল্ড হিমোরেজ দুই ক্ষেত্রে দেখা যায় যে টিস্যুগুলো ড্যামেজ হয়, এনসেফালোম্যালাসিক চেঞ্জ হয়। আর এনসেফালোম্যালাসিক চেঞ্জ হওয়া মানে ওর ভিতরে ফ্লুইড চলে আসে, এবং ফ্লুইড চলে আসা মানে সেটা কিন্তু হাইপোটেন্স দেখাবে। সুতরাং আপনাকে কনফিউশন করবে। সেক্ষেত্রে আপনি এমআরআই করলে কোন স্টেজ অফ ব্লিডিং সেটা আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। এটা আমরা নেক্সট ক্লাসগুলোতে আমরা ডিসকাস করব আরো ডিটেলস। এন্ড ভিউজ অফ সিটি স্ক্যান, আমরা ইউজুয়ালি অ্যাক্সিয়াল ভিউটা মোস্টলি দেখা হয়ে থাকে। কিছু স্পেশাল সিচুয়েশনে আমরা করোনাল ভিউ এবং স্যাজেটাল ভিউ আমরা অ্যাডভাইস করতে পারি। সাধারণত সিটি স্ক্যানে ইউজুয়ালি অ্যাক্সিয়াল ভিউ দিয়ে থাকে। আপনি যদি চান এক্সট্রা ভাবে যে করোনাল এবং স্যাজেটাল ভিউ তাহলে দিবে, আদারওয়াইজ কিন্তু আপনাকে দিবে না। যেমন দিস ইজ এ অ্যাক্সিয়াল ভিউ, আমরা নর্মালি এই ভিউটা দেখি, and this is sagittal view and this is coronal view. আমাদের যখন কর্পাস ক্যালোসামে যদি কোনো প্যাথোলজি আমার সাসপিশন না লাগে, কর্পাস ক্যালোসামে, সেক্ষেত্রে আমি একটা স্যাজিটাল ভিউ অ্যাডভাইস করতে পারি। পিটুইটারি গ্ল্যান্ডে যদি কোনো প্যাথোলজি আমার সাসপিশিয়াস মনে হয়, সেক্ষেত্রে আমরা স্যাজিটাল ভিউ দিতে বলতে পারি। আমার এই যে অ্যাঙ্গেলটাতে, এই অ্যাঙ্গেলে ফোরামেন ম্যাগনামে এইখানে যদি কোনো প্যাথোলজি আমি সাসপেক্ট করি, যেমন হতে পারে একটা আর্নল্ড চাইল্ড ম্যালফরমেশন, অথবা এখানে যদি কোনো টিউমার আমি সাসপেক্ট করি, ভেজাল কোনো টিউমার, সেক্ষেত্রে আমি একটা তাকে স্যাজিটাল ভিউ আমি এমআরআই সিটি স্ক্যান অ্যাডভাইস করতে পারি। এছাড়াও করোনাল ভিউ মাঝে মাঝে আমাকে হেল্প করতে পারে, স্পেশালি পিটুইটারি কোনো টিউমার দেখার জন্য, মিডিয়াল টেম্পোরাল লোব ভালোভাবে দেখার জন্য, কারণ মিডিয়াল টেম্পোরাল লোবটা করোনাল ভিউতে খুব ভালোভাবে দেখা যায়। আলঝেইমার্স ডিজিজ বা অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস বা হাইড্রোকেফালাসে, যে কোনো হাইড্রোকেফালাসে সাধারণত আমরা এই ধরনের করোনাল ভিউ দিলে আমরা খুব সুন্দরভাবে এখানে টেম্পোরাল হর্নটা ডাইলেটেড থাকে সেটা দেখতে পাই। স্যাজিটাল সাইনাস, ডিফারেন্ট সাইনাসেস, ভেনাস সাইনাস গুলো ভালোভাবে দেখার জন্য আমরা করোনাল ভিউ অথবা স্যাজিটাল ভিউ কিন্তু আমরা অ্যাডভাইস করতে পারি। সুতরাং আপনার প্যাথোলজি আপনার কোন ধরনের সাসপেক্ট করতেছেন সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে সিটি স্ক্যান কিন্তু আপনি বলতে হবে যে আপনি চাইতে হবে যে আপনি তার সাথে স্যাজিটাল ভিউ দিবেন না করোনাল ভিউ দিবেন এক্সট্রা অ্যাক্সিয়াল ভিউর সাথে। তবে কিছু কিছু সেন্টার গুলোতে একই সাথে পেশেন্টের অ্যাক্সিয়াল, স্যাজিটাল এবং করোনাল সবগুলো ভিউ সিটি স্ক্যান দেওয়া হয়ে থাকে। যদিও সিটি স্ক্যানে অ্যাক্সিয়াল ভিউটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বাট স্যাজিটাল এবং করোনাল ভিউটা অত ভালোভাবে বোঝা যায় না, যেমন এমআরআই তে কত সুন্দরভাবে বোঝা যায় স্যাজিটাল এবং করোনাল ভিউগুলা। তো এই এমআরআই এবং সিটি সিস্টেমের ভিতরে কিছু পার্থক্য আছে। আমরা সবাই জানি যে এক্স-রে সিস্টেম ইজ নাথিং বাট এ সিস্টেমস অফ where principles is absorptions of X-ray by different tissue at different rate and producing different density image. And MRI system is a system of magnetic resonance phenomenon. So there is no chance of radiation in MRI, but chance of radiation in X-ray. The tissue resolution is excellent in MRI than CT scan. অনেক সময় আমাদের দেখা যায় যে ইমেজ প্লেন, আমি যেটা আগে বলছিলাম যে এটা এমআরআইটা আপনি যে কোনো প্লেনে, 3 ডাইমেনশনাল থেকে শুরু করে যে কোনো প্লেনে কিন্তু আপনি এমআরআই করতে পারেন, বাট সিটি স্ক্যান কিন্তু করতে পারবেন না। বাট সিটি স্ক্যানের অন্যতম সুবিধা হলো এটা খুব কম সময়ে করা যায় এবং এখানে এটা খুব সব জায়গায় অ্যাক্সেসেবল, সব জায়গায় ফিজিবল, সব জায়গায় এটা আপনার দামও খরচও কম। বাট এমআরআই কিন্তু অনেক লং টাইম লাগে, এটা সব জায়গায় অ্যাভেলেবলও না, সবাই মানে অ্যাফোর্ডও করতে পারে না। লাংস, অ্যাবডোমেন এবং বোনস এর কোনো প্যাথোলজি দেখার জন্য আমরা সিটি স্ক্যান সিস্টেমটাকে বেশি চয়েস করি, বাট ব্রেন, স্পাইনাল কর্ড এবং কোনো স্পাইনাল কর্ড বা কোনো জয়েন্ট টিস্যুকে দেখার জন্য আমরা এমআরআই সিস্টেমটাকে ইউজ করে থাকি। তো এমআরআই এর অন্যতম ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে যারা ক্লস্ট্রোফোবিক পেশেন্ট, তারা কিন্তু যারা বদ্ধ ঘরে থাকতে পারে না, কারণ এমআরআই করতে 15 থেকে 30 মিনিট একেবারে অন্ধকারের রুমের ভিতরে এবং অনেক শব্দ হয়ে থাকে, সো সে অনেকে এটাকে সহ্য করতে পারে না, ক্লস্ট্রোফোবিক পেশেন্ট, তাদের জন্য কিন্তু এমআরআইটা খুব কষ্টকর, তাদের জন্য করা যায় না। বা কোনো মেটালিক সাবস্টেন্স যদি যা থাকে
তাদের কিন্তু যেটা ফেরোম্যাগনেটিক এমন সাবস্টেন্স যদি কারো ইমপ্লান্টেড থাকে তাদের কিন্তু এমআরআই আমরা করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের সিটি স্ক্যান করতে হবে। কিন্তু বর্তমানে অনেকগুলো স্টেন্ট বা অনেক কিছু আসছে যেগুলো হচ্ছে কিন্তু এমআরআই ওটা থাকলেও এমআরআই করা সম্ভব হয়। তো একটা সিটি স্ক্যান অফ হেড আমরা যখন একটা বড় একটা ফিল্ম দেখি, আমরা যখন স্পেসিফিক প্যাথোলজি দেখবো তখন আমরা ফিল্মগুলো দেখবো, এখানে কয়েকটা সেকশনে কাট করা হয়ে থাকে। posterior fossa cuts, tentorial cuts and supratentorial sections এর কোনো কাট, এই কয়েকটা সেকশনে কাট গুলো নেওয়া হয়ে থাকে এবং প্রত্যেকটা সেকশনে সুন্দরভাবে প্রত্যেকটা অ্যানাটমি আমাদের কিন্তু ভালোভাবে জানতে হবে। যদি একটা সিটি স্ক্যান আমরা দেখি, আমরা একেবারে নিচের দিকে একটা সেকশন নিলাম, posterior fossa cuts, একদম নিচের দিকে থেকে একটা সেকশন আমরা যদি কাট নিই, তাহলে আমরা কি দেখবো? সবার সামনে আমরা দেখতে পাচ্ছি যে আইবল, অপটিক নার্ভ, দিস ইজ দ্য টেম্পোরাল লোব, টেম্পোরাল লোবটা এখানে দেখা যাচ্ছে, টেম্পোরাল লোব, সেরিবেলামটা দেখা যাচ্ছে এবং মেডুলা অবলঙ্গাটা আমরা দেখতে পাই একেবারে লোয়ার পোর্শন, মেডুলা অবলঙ্গাটা সেরিবেলার হেমিস্ফিয়ার, দ্য টেম্পোরাল লোবের একটা অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, আইবল এবং অপটিক নার্ভ গুলো আমরা দেখতে পাচ্ছি। একটু উপরে যদি আমরা যাই তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো, আমরা এখানে ফ্রন্টাল বোনটা আমরা দেখতে পাচ্ছি, ফ্রন্টাল বোন, দিস ইজ অলসো টেম্পোরাল বোন, টেম্পোরাল বোনটা আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ অলসো সেরিবেলার হেমিস্ফিয়ার, সেরিবেলার হেমিস্ফিয়ার, এন্ড দিস ইজ মেডুলার উপরেই কিন্তু পন্সটা দেখলে বুঝতে পারবেন সামনে এলিভেটেড থাকে পন্সটা, এবং পন্সের ঠিক সামনে একটা হাইপার ডেন্স একটা শ্যাডো থাকে, এটা হলো ব্যাজিলার আর্টারি। আমরা জানি যে ব্লাড কন্টেনিং কোন সাবস্টেন্স সব সময়ের জন্য হাইপারডেন্স দেখা যাবে সিটি স্ক্যানে, সুতরাং ব্যাজিলার আর্টারিটা সামনে হাইপারডেন্স দেখা যায়, দিস ইজ দ্য পন্স, এবং পন্স এবং সেরিবেলামের মাঝখানে হাগড হয়ে থাকে fourth ventricle, this is the fourth ventricle, this is the fourth ventricle, pons, cerebellar hemisphere। আমরা যদি আরেকটু উপরের দিকে যাই তাহলে দেখবো ইটস এ ফ্রন্টাল বোন, দিস ইজ এ সিলভিয়ান ফিশার, এটা সিলভিয়ান ফিশার। এরপরে এখানে আমরা টেম্পোরাল বোনটাকে এখনো আমরা দেখতে পাচ্ছি, টেম্পোরাল বোনটাকে আমরা টেম্পোরাল লোবটাকে আমরা দেখতে পাচ্ছি। আমরা সেরিবেলার হেমিস্ফিয়ারটা এখনো দেখতে পাচ্ছি, পিছন দিকে সেরিবেলার হেমিস্ফিয়ার, এবং পিছনে হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল আমরা দেখতে পাচ্ছি, ফোর্থ ভেন্ট্রিকল, এবং এইখানে আমরা মিড ব্রেনটা দেখতে পাচ্ছি, মিড ব্রেনটা দেখতে অনেকটা খাস কাটার মতো, মিড ব্রেনটা খাস কাটার মতো, এবং এর সামনেও এই আপনার ব্যাজিলার আর্টারিটা এখানে ডিভিশন হয়ে যাবে, ব্যাজিলার আর্টারিটা দেখা যাচ্ছে। তাহলে আমরা যদি আরেকটু উপরের দিকে যাই তাহলে আমরা দেখবো এখানে সবার সামনে থাকবে হচ্ছে দিস ইজ দ্য মাঝখান দিয়ে হচ্ছে ফক্স সেরিব্রি, দিস ইজ দ্য ফ্রন্টাল বোন, এবং এইখানে এটা হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকলস এর অ্যান্টেরিয়র হর্ন বা ফ্রন্টাল হর্ন বা অ্যান্টেরিয়র হর্ন, এন্ড দিস ইজ দ্য স্লিট লাইক থার্ড ভেন্ট্রিকল, একদম সেন্টারে থাকে থার্ড ভেন্ট্রিকল। আর এটা হলো মিড ব্রেনের ঠিক পিছনে কিছু ফাঁকা জায়গা থাকে, এটাকে বলে আমরা কর্ডিজেমিনাল সিস্টেম, এবং এর পিছনে থাকে সেরিবেলাম গুলো এখনো দেখতে পাচ্ছি আমরা, সেরিবেলাম আমরা বুঝতে পারি এরকম ফোলিয়ার মতো থাকে, ফোলিয়া গুলো দেখে আমরা বুঝতে পারি যে সেরিবেলাম, কারণ সেরিব্রামে কিন্তু কোনো ফোলিয়া থাকে না, বাট সেরিবেলামে এমন ফোলিয়া থাকে, সবার পিছনে সেরিবেলাম থাকবে। আমরা যদি আরেকটু উপরে চলে আসি তখন কিন্তু আর আমাদের সেরিবেলামটা দেখা যাবে না, একদম সেন্টারের দিকে কিছু ভার্মিয়ান পোর্শনটা দেখা যাবে, বাট পিছনের দিকে তখন কিন্তু অক্সিপিটাল লোবটা চলে আসবে, যে ফ্রন্টাল হর্ন অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকলস, এবং দিস ইজ দ্য বডি অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল, এবং একদম সেন্টার হচ্ছে আপনার স্লিট লাইক থার্ড ভেন্ট্রিকলস, ফ্রন্টাল বোন, প্যারাইটাল বোন, পিছনে হচ্ছে অক্সিপিটাল বোন, এবং এইখান থেকে আমরা ডিপ স্ট্রাকচার গুলো আমরা পরে দেখবো, আমরা আরো ভালোভাবে দেখবো ছবিতে। এটা হলো আরেকটু উপরে সেকশন, আমরা বিভিন্ন লোব গুলো ভালোভাবে দেখতে পাচ্ছি, এবং আর উপরে সেকশন আমরা এখানেও লোব গুলো দেখতে পাচ্ছি, আমরা পরে দেখবেন, আমরা আরেকটু ভালোভাবে দেখবো। তো এটা হলো ফক্স সেরিব্রি, একদম সেন্টার বরাবর ফ্রন্টাল বোন, এবং দিস ইজ দ্য সেন্ট্রাল সালকাসটা দেখতে অনেকটা আমরা এটাকে ওমেগা সাইন বা কমা শেপ বলি। সেন্ট্রাল সালকাসের সামনে থাকে হচ্ছে ফ্রন্টাল বোন, পিছনে থাকে হচ্ছে প্যারাইটাল বোন, এখানেও আমরা দেখতে পাচ্ছি। তো এই নরমাল স্ট্রাকচার গুলো কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে চিনতে হবে, আমরা যখন ফুল সিটি স্ক্যান প্যাথোলজি দেখবো তখন আমরা খুব সুন্দরভাবে আরো ভালোভাবে বুঝতে পারবো। এইখানে একটা কন্ট্রাস্ট এজেন্ট দিয়ে বিভিন্ন সার্কেল অফ উইলিসটাকে দেখানো হয়েছে, এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি
মিড, এটা হচ্ছে মিড ব্রেনের এটা দেখতে খাস কাটার মতো মিড ব্রেন। মিড ব্রেন ঠিক সামনে ব্যাজিলার আর্টারি, দুইটা ভাগ হয়ে গেছে, পোস্টোসেরিব্রাল আর্টারি, পোস্টোসেরিব্রাল আর্টারি। সিলভিয়ান ফিশের দিয়ে আমরা সবাই জানি এমসিএ, মিডল সেরিব্রাল আর্টারি, দিস দ্য মিডল সেরিব্রাল আর্টারি। এবং সামনে দিয়ে যে ইন্টারহেমিস্ফেরিক ফিশার দিয়ে অ্যান্টিরিয়র এসিএ, অ্যান্টোসেরিব্রাল আর্টারি, এবং দুই অ্যান্টোসেরিব্রাল আর্টারি মানে কানেকশন একম, অ্যান্টো কমিউনিকেটিং আর্টারি, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে এমসিএটা ভালোভাবে দেখা যাচ্ছে, এবং এখানে এই সিস্টার্ন গুলো আমরা ভালোভাবে বুঝতে পারছি। তো এটা একটা সিটি স্ক্যান, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কার্ড সেকশনে কিছু হাইপার ডেন্সিটি দেখতে পাচ্ছি। দিস ইজ দ্য হাইপার ডেন্সিটিস উইদিন দ্য this is the occipital horn of the lateral ventricles, যেখানে আমরা কিছু হাইপারডেন্স লেশন দেখতে পাচ্ছি। এবং এটা হচ্ছে একটা নর্মাল ক্লাসিফিকেশন, যেটা কর্ড প্লেক্সাসের ভিতরে থাকে, নর্মাল ক্লাসিফিকেশন। এর পিছনে থাকে পিনিয়াল গ্ল্যান্ড, এখানেও একটা হাইপারডেন্সিটি আমরা দেখতে পাচ্ছি। পিনিয়াল গ্ল্যান্ডেও ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন থাকতে পারে। and this is the comma or omega shape central sulcus, এর সামনে ফ্রন্টাল বোন, পিছনে হচ্ছে প্যারাটাল বোন, parietal lobe. This is the omega or comma shape central sulcus. In front of it is frontal lobe, and behind it is parietal lobe. আমরা ডিপ স্ট্রাকচার গুলো যদি ভালোভাবে চিনতে পারি, একেবারে এই ভিউতে একেবারে সেন্টারে থাকে হচ্ছে স্লিট লাইক থার্ড ভেন্ট্রিকলস। থার্ড ভেন্ট্রিকলসের দুই পাশে থাকবে থ্যালামাস, ঠিক পাশে থাকবে থ্যালামাস। এবং এই ল্যাটারাল ভেন্ট্রিকল, ইট ইজ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকলস এ বডি, ইট ইজ দ্য ফ্রন্টাল হর্ন, এবং এর ঠিক পাশেই থাকবে ইটস এ কর্ডেট নিউক্লিয়াস, দিস ইজ দ্য কর্ডেট নিউক্লিয়াস। এবং দিস ইজ দ্য ইন্টারনাল ক্যাপসুল, দিস ইজ দ্য anterior limb, genu, and the posterior limb. This is the lentiform nucleus. This is the insula, and this is the temporal lobe, টা আমরা দেখতে পাচ্ছি, টেম্পোরাল লোব। তাহলে আমরা একটা সিটি স্ক্যানের ডিপ স্ট্রাকচার গুলো সাধারণত আমরা এট দ্য লেভেল অফ থার্ড ভেন্ট্রিকলে খুব সুন্দরভাবে আমরা প্রত্যেকটা প্যাথোলজি, প্রত্যেকটা আমরা অ্যানাটমিক স্ট্রাকচার ভালোভাবে চিনতে পারি। আমাদের খুব ভালোভাবে এটা জানতে হবে, কারণ সাইট অফ লেশন কিন্তু আপনার এই অ্যানাটমিক্যাল স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে। এন্ড দিস ইজ এ এমআরআই। তে আমরা আরো সুন্দরভাবে স্ট্রাকচার গুলো খুব ওয়েল ডিফাইন্ড ভাবে দেখা যায়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে দিস ইজ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকলস বডি, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র হর্ন অর ফ্রন্টাল হর্ন, দিস ইজ দ্য কর্ডেট নিউক্লিয়াস, this is the internal capsules, anterior horn, genu, and the posterior limb. And third ventricle ঠিক দুই সাইডে থাকে thalamus. This is the lentiform nucleus, this is the insula and the medial temporal lobe. And this is in the MRI, খুব সুন্দরভাবে আমরা MRI তে বুঝতে পারি। and CT স্ক্যানও আমরা অনেকটা MRI মতো না হলে আমরা আইডেন্টিফাই করতে পারি। তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে সিটি স্ক্যান বা MRI যেটা দেখি না কেন, আমাদের নর্মাল স্ট্রাকচার গুলো চিনতে হবে প্রথমেই, এরপরে আমরা প্যাথোলজি খোঁজার চেষ্টা করবো আর কি। এটা আমরা দেখতে পাচ্ছি যে দিস ইজ দ্য সিলভিয়ান ফিশার ভিতরে থাকে হচ্ছে এমসিএটা দেখা যাচ্ছে। এমসিএটা আমরা জানি যে মিডল সেরিব্রাল আর্টারির ভিতরে ব্লাড থাকার কারণে এটা হাইপারডেন্স দেখা যাবে, বা অনেকটা আমরা আইসোডেন্স না বলে আমরা একটু হাইপারডেন্স থাকে ব্লাড থাকার কারণে। দিস আর নর্মাল ক্লাসিফিকেশনস ইন দ্য occipital horn of the lateral ventricles and pineal gland, it also normal classification. তো এগুলো আমরা এই ছবিগুলো আমরা আগেও দেখছি যে মিড ব্রেনটা আমরা দেখতে খুব কিভাবে চিনতে পারবো। মিড ব্রেনটার সামনে এরকম ইন্টারপেডিকুলার ফসা থাকে খুব সুন্দরভাবে, এবং পিছনে থেকে কিছু বেজাল সিস্টার্ন গুলো আমরা জানবো। কারণ এই সমস্ত সিস্টার্নে যদি হাইপারডেন্স কোন লেশন থাকে তাহলে আমরা সাসপেক্ট করতে পারি এটা সাব অ্যারাকনয়েড হেমোরেজ, কারণ দিস আর দ্য সাব অ্যারাকনয়েড স্পেস। আমরা যদি এখানে দেখি দিস ইজ দ্য টেম্পোরাল হর্ন নরমালি খুব স্লিট লাইট থাকে, অনেক সময় দেখাও যায় না। যখন টেম্পোরাল হর্নটা ডাইলেটেড থাকবে তখন আমরা বুঝতে পারবো, এবং এটা হলো সাবজেক্টিভ, আপনার চোখের উপর নির্ভর করবে যে আপনি কখন বলবেন এটা ডাইলেটেড অর নট। যখন ডাইলেটেড থাকে আমরা সাসপেক্ট করতে পারি ইটস ডিউ টু হাইড্রোকেফালাস অর ডিউ টু অ্যাট্রফি অফ দ্য মিডিয়াল টেম্পোরাল লোব। যদি মিডিয়াল টেম্পোরাল লোব অ্যাট্রফি হয় কম্পেনসেটরি এটা ডাইলেটেড হতে পারে, অথবা যদি অ্যাজুয়াল হাইড্রোকেফালাস থাকে পেশেন্টের, সিএসএফ যদি বেশি প্রোডাকশন হয় বা অবস্ট্রাকশন হয় সেক্ষেত্রেও এরকম
এই মিডিয়াল টেম্পোরাল লোবটা মিডিয়াল টেম্পোরাল হর্ন অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকুলার ডাইলেটেড থাকতে পারে। দিস ইজ এ পন্স। সুতরাং আমরা অনেকবার একই কথা বারবার বলতেছি, কারণ এইগুলো আপনাকে স্ট্রাকচার গুলো খুব ভালোভাবে জানতে হবে এবং এগুলো চেহারা দেখলে আপনাকে চিনতে হবে এটা পন্স। এরকম সামনে এলিভেটেড থাকে পন্স, ঠিক পিছনে থাকে হচ্ছে দিস ইজ দ্য ডায়মন্ড শেপ ফোর্থ ভেন্ট্রিকল, এন্ড তার পিছনে থাকে সেরিবেলার হেমিস্ফিয়ার। সেরিবেলার হেমিস্ফিয়ারের দুই পন্সের মাঝখানে হাগড হয়ে থাকে হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল। And this is the medulla oblongata and পিছনে cerebral hemisphere, medulla oblongata পিছনে fourth ventricle। তো এই ছবিগুলোকে আপনাকে একেবারে সবসময় আপনাকে এত রাখতে হবে, স্ট্রাকচার গুলো যেন খুব আপনার দেওয়ার সাথে সাথে বুঝতে পারেন এই স্ট্রাকচার এমন, এই জন্য আমি বারবার ছবিগুলো দেখাচ্ছি। These are the systems, all of the subarachnoid space। এটা মিড ব্রেন লেভেল একটা সেকশন, যে আমরা দেখতে পাচ্ছি মিড ব্রেনটা চেহারা দেখলে আমরা বুঝতে পারি যে ইন্টারপেডাঙ্কুলার এরকম ফসা থাকে, এবং দিস ইজ দ্য ইন্টারপেডাঙ্কুলার সিস্টাম, দিস ইজ দ্য সিলভিয়ান সিস্টাম, দিস ইজ দ্য ইন্টারহেমিস্ফেরিক সিস্টাম, দিস ইজ দ্য ক্রুরাল সিস্টাম, দিস ইজ দ্য অ্যাম্বিয়েন্ট সিস্টাম, এন্ড দিস ইজ দ্য কর্ডিজেমিনাল সিস্টাম। তাহলে মিড ব্রেনের ঠিক মাঝখানে খাসটাকে বললাম ইন্টারপেডাঙ্কুলার সিস্টাম, ক্রুরাল সিস্টাম, অ্যাম্বিয়েন্ট সিস্টাম এবং কর্ডিজেমিনাল সিস্টাম, এছাড়াও সিলভিয়ান সিস্টাম, ইন্টারপেডাঙ্কুলার ফসা। দিস অল আর দ্য সাবআরাকনয়েড স্পেস। যখনই এই ধরনের সাবআরাকনয়েড স্পেসে কোনো হাইপারডেন্স লেশন আমরা পাবো, তখন আমরা চিন্তা করব ইটস ডিউ টু সাবআরাকনয়েড হিমোরেজ। তো আমরা আমাদের পেশেন্টের, আমরা যে পেশেন্টের ছবিটা সিটি স্ক্যানটা দেখেছিলাম, সেই পেশেন্টের সিটি স্ক্যানে আমরা যদি খেয়াল করি, আমরা প্রথমে যখন বুঝতে পারি না, কিন্তু এখন আমরা কি বুঝতে পারি? এই সিটি স্ক্যানে আমরা প্রথমে দেখব তার নরমাল স্ট্রাকচারটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। প্রথমে আমাদের টার্গেট থাকবে তার স্ট্রাকচারগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব, বাট দিস সিটি স্ক্যান ইজ অ্যাবনর্মাল। সুতরাং এর স্ট্রাকচারগুলো আইডেন্টিফাই করতে আমাদের একটু কষ্ট হচ্ছে, কারণ অনেক ডিস্টর্টেড হয়ে আছে। সুতরাং এর স্ট্রাকচারগুলো নরমালি যেমন আমরা দেখতে পেয়েছিলাম সেরকম আমরা দেখতে পাচ্ছি না। তারপর আমরা একটু ভালোভাবে খেয়াল করে দেখব যে এটা একটা স্লিট লাইক থার্ড ভেন্ট্রিকল যেটা দেখা যাচ্ছিল না, মানে একদম কম্প্রেসড হয়ে আছে। তার পাশে থাকবে থ্যালামাস, এবং এটা হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকলের ফ্রন্টাল হর্ন, একদম কম্প্রেসড হয়ে ডান সাইডে লেফট সাইডে চলে আসছে। কর্ডেট নিউক্লিয়াস, ইন্টারনাল ক্যাপসুল, লেন্টিফর্ম নিউক্লিয়াস, ইনসুলা। সুতরাং আমরা এই স্ট্রাকচারগুলো আমরা চিনতে পারলাম যে এটা হচ্ছে কোন লেভেলের, এবং এটা ডিপ স্ট্রাকচার ইনভলভমেন্ট হয়েছে। সুতরাং এটা আমরা ল্যান্ডমার্ক, আমরা খুব প্রথমে আমরা দেখে সিটি স্ক্যানে এই ল্যান্ডমার্ক গুলো খুঁজে পাওয়ার চেষ্টা করবো, যে প্যাথোলজিটা কোথায় আসার, প্যাথোলজি কি ধরনের প্যাথোলজি তা জানার আগে তার এটা সিটি স্ক্যান, এমআরআই, কোন ভিউ এবং নরমাল স্ট্রাকচার গুলো কোথায় কি আছে, এটা আমরা প্রথমে খোঁজার চেষ্টা করব। এরপরে আমাদের চিন্তা থাকবে যে সিমেট্রিক্যাল কিনা, যে দুই পাশে সমান দূরত্ব আছে কিনা। যেমন আমি দেখতে পাচ্ছি এই সিটি স্ক্যানের একদম মিড লাইন বরাবর যদি আমি এটা একটা দাগ টানি, মিড লাইনের স্ট্রাকচার গুলা দুই পাশে সমান কিনা, বা কোনো পাশে কম বেশি কিনা, বা কোনো অ্যাসিমেট্রি আছে কিনা, সেটা আমরা দেখব। যেমন দেখতে পাচ্ছি একদম মিড লাইন বরাবর আমি দাগ টানলাম, দেখলাম না দুই পাশে স্ট্রাকচার গুলো সমান, কোনো ভেন্ট্রিকলসটা কম্প্রেসড হয়নি বা ইফেস্ট হয়নি, বা মিড লাইনটা শিফটিং হয়নি, সমানই আছে। নট অনলি প্রত্যেকটা লেভেল অফ সিটি স্ক্যানে আমরা দেখার চেষ্টা করব। অনেক সময় দেখা যায় যে একটা প্যাথোলজি দেখা যাচ্ছে আমাদের ইনফ্রাটেন্ট্রাল কোনো প্যাথোলজির কারণে নিচের দিকের ব্রেনের দেখা যাচ্ছে তার মিড লাইনটা শিফটিং হয়ে যেতে পারে। সুতরাং আমরা সব লেভেলেই এরকম মিড লাইনটা শিফটিং আছে কিনা বা সিমেট্রিক্যাল আছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব। এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এর আগে সিটি স্ক্যানে আমরা দেখতে পাচ্ছি একদম মিড লাইন একেবারে স্ট্রেট লাইন মতো আছে, সব স্ট্রাকচার সিমেট্রিক্যাল অন বোথ সাইডস। বাট ইন দিস সিটি স্ক্যান আমরা দেখতে পাচ্ছি মিড লাইন ইজ শিফটেড টু দ্য লেফট সাইড, এন্ড রাইট সাইডের ভেন্ট্রিকলস গুলো ইফেস্ট হয়েছে এবং সেটা লেফট সাইডে শিফটেড হয়ে গেছে। আমরা শুধু এইটুকু, আমাদের পরের স্টেপ হচ্ছে আমরা এই জিনিসটা দেখলাম যে পেশেন্টের তার সিটি স্ক্যানটা নট সিমেট্রি, দুই পাশে একই রকম না, এটা মিড লাইন শিফটিং হয়ে আছে। এই মিড লাইনটা শিফটিং হতে পারে কয়েকটা কারণে। যদি দেখা যায় একটা পেশেন্টের একটা লার্জ হাইপোডেন্স আর হাইপারডেন্স কোনো লেশন আছে, সেটা এত বড় লেশন যে তার মিড লাইনটাকে শিফট করে অপোজিট সাইডে নিয়ে যেতে পারে, এবং সেম সাইডের
ভেন্ট্রিকলস গুলা ইফেস্ট করে দিতে পারে, আর মানে একেবারে নাই করে দিতে পারে। সো এই ধরনের হাইপোডেন্স লেশন, যেটা প্যারেনকাইমাল হাইপোডেন্স লেশন অর প্যারেনকাইমাল হাইপারডেন্স লেশনও এরকম মিডলাইনকে শিফট করে দিতে পারে। অথবা দেখা যায় অনেক সময় না প্যারেনকাইমাল না, এক্সট্রা প্যারেনকাইমাল কিছু লেশন, যেমন কিছু সাবডুরাল স্পেস বা এপিডুরাল স্পেসে কিছু লেশন আছে, সেই লেশন গুলাও অনেক সময় আমাদেরকে এই ব্রেনটাকে শিফট করে দিতে পারে, তার সিমেট্রিটাকে নষ্ট করে দিতে পারে। তাহলে যখনই একটা এরকম অ্যাসিমেট্রি দেখবো আমরা, তখন এর পরের স্টেপ থাকবে আমরা যে কোনো ধরনের কোনো লেশন এই পাশে আছে কিনা যেটা এটাকে কম্প্রেস করে দিচ্ছে। এটা হাইপোডেন্স কোনো লেশন হতে পারে প্যারেনকাইমাল, অথবা হাইপারডেন্স কোনো লেশন হতে পারে প্যারেনকাইমাল, অর ইভেন একটা এক্সট্রা প্যারেনকাইমাল বা প্যারেনকাইমাল বাইরে হাইপারডেন্স লেশন, একটা এপিডুরাল স্পেস অথবা সাবডুরাল স্পেসে কোনো লেশন যেটা এই পেশেন্টের সিটি স্ক্যানের সিমেট্রিটা নষ্ট করে দিয়েছে। তো এই পেশেন্টে দেখেন, আমরা এই পেশেন্টের যখন উপরের দিকে দেখছিলাম, উপরের দিকে তার সিমেট্রি ছিল, বাট এখানে যদি আমরা ইনফারটেন্টুয়াল একটা দাগ টানি, আমরা দেখতে পাচ্ছি যে তার লেফট সাইডে একটু ডেভিয়েটেড হয়ে আছে, লেফট সাইডে একটু ডেভিয়েটেড হয়ে আছে। এবং খেয়াল করে দেখতে পারি আমরা এইখানে একটা ইল ডিফাইন্ড একটা লেশন আছে আমাদের সাসপেক্টেড হচ্ছে। যখন এরকম ইল ডিফাইন্ড লেশন সাসপেক্ট আমার কাছে মনে হবে মিড লাইন শিফটিং চলে আসবে, তখনই কিন্তু আমরা সেটাকে একটা কন্ট্রাস্ট দিয়ে দেখবো কোনো মাস লেশন আছে কিনা। যেমন এটা হচ্ছে ইল ডিফাইন্ড একটা মাস যেটা তার মিড লাইনটাকে শিফট করে লেফট সাইডে কম্প্রেস করে দিয়েছে, লেফট সাইডে সরাই দিয়েছে এবং পেশেন্টের সিমেট্রিটা নষ্ট করে দিয়েছে। সুতরাং শুধুমাত্র সুপ্রাটেন্টোরিয়াল না, ইনফ্রাটেন্টোরিয়াল কোনো মাসও কিন্তু নিচের দিকের সিমেট্রি নষ্ট করে দিতে পারে, বাট উপর দিকের সিমেট্রি কিন্তু একই রকম থাকতে পারে। দিস ইজ এ সিটি স্ক্যান। এর আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাইট সাইডে কিছু হাইপোডেন্স লেশন আমরা দেখতে পাচ্ছি। মিডলাইন যদিও এরকম শিফটিং হয়নি, বাট দিস আর নট সিমেট্রিক্যাল, দুই সাইডে একই রকম না। এই সাইডে যেমন হাইপার নর্মাল আইসোডেন্স, বাট এই সাইডে কিছু হাইপোডেন্স লেশন আছে, দিস ইজ নট নর্মাল। সুতরাং এটাও একটা অ্যাসিমেট্রিক্যাল লেশন, বাট মিডলাইন ইজ নট শিফটেড, সুতরাং এটাও আমরা খেয়াল করব। তো আমাদের পেশেন্টের যে সিটি স্ক্যান আমরা দেখিয়েছিলাম, সেই পেশেন্টের ক্ষেত্রে আমরা প্রথমে তো ল্যান্ডমার্ক গুলো দেখলাম। ল্যান্ডমার্কের পরে আমরা সেকেন্ড কোশ্চেন ছিল আমরা এটা সিমেট্রিক্যাল কিনা। আমাদের এই পেশেন্টটা কিন্তু সিমেট্রিক্যাল না, সিমেট্রিক্যাল না, কারণ তার মিডলাইন ইজ শিফটেড টু দা লেফট সাইড, মিডলাইনটা লেফট সাইডের দিকে শিফটেড। এবং এই শিফটিং এর কজ হচ্ছে প্যারেনকাইমাল কজ না এক্সট্রা প্যারেনকাইমাল কজ। মোস্ট লাইকলি মনে হচ্ছে এখানে একটা ইল ডিফাইন্ড মিক্স ডেনসিটি লেশন একটা আছে, কিছু হাইপারডেন্স লেশন, কিছু হাইপোডেন্স লেশন আছে, দিস ইজ দ্য হাইপোডেন্স, দিস ইজ দ্য হাইপারডেন্স, এরকম একটা মিক্স ডেনসিটি লেশন আছে যেটা এই সাইডের সাথে নট সিমেট্রিক্যাল। এই সাইডে কিন্তু ওরকম ধরনের কোনো লেশন বা ওরকম কোনো কিছু নাই, দিস ইজ নর্মাল, বাট দিস ইজ অ্যাবনর্মাল। তাহলে আমাকে এই ক্ষেত্রে সিমেট্রিটা দেখতে হবে। এখানে কিছু অ্যাবনর্মাল ডেনসিটি লেশন আছে, কিছু হাইপারডেন্স সাথে কিছু হাইপোডেন্স মিক্স, এবং মিডলাইনটাও শিফট করে দিয়েছে। সুতরাং আমি বলতে পারি যে এখানে একটা সামথিং রং, এখানে কোনো অ্যাবনর্মালিটি আছে। তো এরপরে আমরা দেখব যে লেশনটা আমরা দেখতে পেলাম, সেই লেশনের ডেনসিটিটা কেমন, এটা হাইপার না হাইপো। আমরা প্রথমে বলছিলাম যে আমরা কিন্তু মানে হাইপারডেন্স লেশন কিন্তু হাইপার জিনিস বা সাদা জিনিস বোঝা কিন্তু খুব সহজ, হাইপারডেন্স বোঝা কিন্তু খুব সহজ, বাট হাইপোডেন্স বোঝা কিন্তু একটু কঠিন হয়ে যায়, কারণ সাদা জিনিস খুব সহজে কিন্তু অন্ধকারের ভিতরে দেখা যায়। সো এরকম হাইপারডেন্স কোন লেশন খুব সহজে কিন্তু আমরা বুঝতে পারি। সাধারণত আমরা জানি যে অ্যাকিউট ব্লাড, 1 মাসের ভিতরে যদি কোনো ব্লাড থাকে এবং কোনো মিনারেলাইজ স্ট্রাকচার, ক্যালসিয়াম বা অন্য কোনো মিনারেলাইজ স্ট্রাকচার সিটি স্ক্যানে হাইপারডেন্সিটি দিবে। সুতরাং এই ধরনের কোনো হাইপারডেন্স লেশন যদি আমরা পাই, তখন আমরা মনে করতে পারবো এটা হচ্ছে আইদার কোনো ক্যালসিয়াম বা কোনো মিনারেলাইজ সাবস্টেন্স অথবা ব্লাড। বাট আমাদের কিছু কিছু ক্ষেত্রে নর্মাল ফিজিওলজি আমাদেরকে জানতে হবে, কারণ কিছু কিছু নর্মাল ফিজিওলজি আমাদেরকে কনফিউজ করে দেবে এটা আসলে কোনো অ্যাবনর্মালিটি কিনা। যেমন অনেক সময় আমাদের এরকম দেখা যাচ্ছে যে বেজাল গ্যাংলিয়াতে মিডিলেস্ট পার্সনদের দেখা যায় এরকম নর্মালি হাইপারডেন্সিটি পাওয়া যেতে পারে বেজাল গ্যাংলিয়াতে, বাইল্যাটারাল সিমেট্রিক্যাল হাইপারডেন্সিটি ইন কেস অফ মিডিলেস্ট আমরা পেতে পারি মিডিলেস্ট পার্সনের। কিন্তু যখন ইয়াং পেশেন্টের এরকম আমরা পাবো, তখন কিন্তু আমরা সেটাকে প্যাথোলজি চিন্তা করবো। তাহলে একটা সিটি স্ক্যান দেখার সময় অবশ্যই আমাদের বয়সটাও খেয়াল করতে হবে। যদি একটা পেশেন্টের মিডিল এজড হয়,
তার এরকম বেসাল গ্যাংলিয়াতে বাইলেটারাল হাইপারডেন্স আমরা পাই, তো আমরা বলতে পারি এটা হচ্ছে নর্মাল ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন। বাট ইয়াং এজে যদি একটা পেশেন্ট এমন পাই, তাহলে আমরা চিন্তা করতে পারি কোনো অ্যাবনর্মালিটি কোনো আছে কিনা, এটা কোনো উইলসন ডিজিজ, যেটা আমরা বললাম যে মিনারেলাইজ জেনো সাবস্টেন্স যেমন কপার কন্টেনিং কপার ডিপোজিশন কিনা সেটা আমাদের জানতে হবে, বা হাইপারক্যালসিমিয়া অন্য কোনো কারণে হচ্ছে যেটা ইয়াং এজে, সেটা আমাদের কিন্তু জানতে হবে। অথবা যদি অ্যাবনর্মালি অনেক বেশি পরিমাণে ক্যালসিফিকেশন থাকে, সেক্ষেত্রে আমাদের কিন্তু মিডল এজ হলেও আমাদের কিন্তু মাথায় আসতে হবে। বাট এরকম অল্প ক্যালসিফিকেশনের মিডল এজ পার্সন আসলে আমরা মনে করতে পারি যে নর্মাল, যদি এরকম সিমটম কিছু না থাকে। পিনিয়াল গ্ল্যান্ডে সাধারণত 10 বছরের বেশি থাকলে পিনিয়াল গ্ল্যান্ডে আমরা কিন্তু ক্যালসিফিকেশন, আমরা নর্মালি ক্যালসিফিকেশন পেতে পারি পিনিয়াল গ্ল্যান্ডে। কর্ড প্লেক্সাসের ভিতরে এর ভিতরে ব্লাড থাকে এবং কর্ড প্লেক্সে নরমালি ক্যালসিফিকেশন আমরা পাই। ফক্স সেরিব্রিতেও ক্যালসিফিকেশন আমরা পাই, ফক্স সেরিব্রিতেও আমরা ক্যালসিফিকেশন পাই, এবং পিটুইটারি গ্ল্যান্ডে যে ডায়াফ্রামেটিক সেলা থাকে সেখানেও আমরা নরমালি ক্যালসিফিকেশন পাই। দিস অল আর দ্য নরমাল ক্যালসিফিকেশন, নরমাল ফিজিওলজিক্যাল ক্যালসিফিকেশন, এন্ড দিস ইজ নরমাল। যেমন এই পেশেন্টের সিটি স্ক্যান আমরা দেখতে পাচ্ছি দ্য পিনিয়াল গ্ল্যান্ড এবং কিছু occipital horn of the lateral ventricle with hyperdensity is normal. But এই পেশেন্ট আমরা দেখতে পাচ্ছি তার মাল্টিপল লোকেশনে মাল্টিপল হাইপারডেন্স লেশন আছে, মাল্টিপল হাইপারডেন্স লেশন। যখনই এরকম মনে হবে যে অ্যাসিমেট্রিক্যাল এবং দেখা যাচ্ছে অনেক বেশি পরিমাণে এরকম হাইপারডেন্সিটি থাকবে, তখন আমাদেরকে কিন্তু প্যাথোলজি চিন্তা করতে হবে। এরকম যদি এরকম মাল্টিপল অ্যাটিপিক্যাল হাইপারডেন্সিটি থাকে, তখন আমরা চিন্তা করতে পারি এটা হাইপারক্যালসিমিয়া ডিউ টু এনি কজ, হাইপোক্যালসিমিয়া আর হাইপারক্যালসিমিয়া ডিউ টু এনি কজ, হাইপারপ্যারাথাইরয়েডিজম থেকে শুরু করে হাইপোপ্যারাথাইরয়েডিজম যে কোনো কারণে এবং ক্যালসিফিকেশন হতে পারে। যদি পেশেন্টের কোনো ইনফেক্টিভ কজ আমরা চিন্তা করি, টিউবারকুলোসিস হতে পারে বা নিউরোসিস্টিক সার্কোসিস হতে পারে। Worldwide, most common cause of calcification in brain causing secondary seizure is neurocystic sarcosis, and this patient was a neurocystic sarcosis. সুতরাং একটা পেশেন্ট আমাদের কাছে সিজার নিয়ে আসলো, আমি সিটি স্ক্যান করে দেখলাম তার এরকম মাল্টিপল ক্যালসিফিকেশন আছে, তাহলে আমি চিন্তা করতে পারি ইটস নিউরোসিস্টিক সার্কোসিস। This also some hyperdensity on the right side. এটা আমরা যদি সাইডটা বলি, কোথায় বলবো, এটা থ্যালামো গ্যাংগ্লিয়নিক রিজন। থ্যালামো গ্যাংগ্লিয়নিক রিজনে কিছু হাইপারডেন্সিটি আমরা পাচ্ছি সারাউন্ডিং পেরিলেশনাল ইডেমা। দেখেন এখানে হাইপারডেন্সের পাশ দিয়ে কিছু হাইপোডেন্সিটি আছে। দিস ইন্ডিকেট, আমরা সবাই জানি যে ইডেমা সব সময় সিটি স্ক্যানে কালো দেখাবে আর ব্লাড দেখাবে হচ্ছে সাদা দেখাবে। তাহলে থ্যালামো গ্যাংগ্লিয়নিক রিজনে হাইপারডেন্সিটি with perilesional edema, and this hyperdensity also spread to the ventricle. আচ্ছা, একটু সবাইকে মিউট করেন, মিউট। Okay, thank you. And this hyperdensity also involving the lateral ventricles. সুতরাং আমরা বলতে পারি এটা ভেন্ট্রিকুলার এক্সটেনশন হয়েছে। একটা পেশেন্টের তার থ্যালামো গ্যাংগ্লিয়নিক রিজনে রাইট সাইডে একটা হিমোরেজ হয়েছিল, সেটা তার ভেন্ট্রিকলসের ভিতরেও এক্সটেনশন হয়েছে। And this is also a CT scan of brain showing, আমরা এখানে কি দেখতে পাচ্ছি, মাল্টিপল hyperdensity involving different subarachnoid space including interpeduncular fossa, sylvian fissure, the cordygeminal, আমরা যে interpeduncular cistern, crural cistern, ambient cistern এবং cordygeminal cistern সবখানে, ইভেন sylvian fissure এর ভিতরে আমরা মাল্টিপল এবং বিভিন্ন সালকাসের ভিতরে মাল্টিপল সালকাসের ভিতরে আমরা হাইপারডেন্সিটি ইনক্লুডিং ভেন্ট্রিকলস এর ভিতরে এটা মানে এক্সটেনশন হয়েছে এবং ভেন্ট্রিকলস গুলো ডাইলেটেড হয়ে গেছে। সুতরাং আমরা বলতে পারি ইটস এ সাব আরাকনয়েড হিমোরেজ উইথ ভেন্ট্রিকুলার এক্সটেনশন। যখন এই সিটি স্ক্যান আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পেলাম যে পেশেন্টের তার মিড লাইনটা শিফটেড হয়েছে লেফট সাইডে, প্যারেনকাইমাল কোনো লেশন আমরা পাচ্ছি না, বাট এক্সট্রা প্যারেনকাইমাল একটা বাইকনভেক্স একটা লেশন আমরা পাচ্ছি। প্যারাইটাল এমিনেন্সের ঠিক নিচে আমরা বাইকনভেক্স লেন্স শেপড একটা হাইপারডেন্স লেশন আমরা পাচ্ছি, যেটা তার মিডলাইনকে শিফট করে দিয়েছে এবং এই সাইডে কিছু ইডেমাটাস কন্ডিশন তৈরি করেছে, যেটাকে হাইপোডেন্সিটি দেখতে পাচ্ছি আমরা, ইডেমাটাস কন্ডিশন, এটা হাইপোডেন্সিটি। এবং রাইট সাইডে ভেন্ট্রিকলস আর ইফেস্ট,
So it's most likely epidural hematoma. It's another examples of epidermal hematoma, epidural hematoma, lens-shaped biconvex lesion with midline shifting. And this is a hyperdense lesions, which is concavo-convex lesion, and which also, if there is also effacement of the ventricles on the left side, and midline is shifted on the right side, and it's also subdural hematoma. যখন কনকেভো কনভেক্স থাকে সেটা হচ্ছে আপনারা বলে হচ্ছে সাবডুরাল, বাইকনভেক্স থাকলে আমরা এপিডুরাল। এগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে আমরা আরো ভালোভাবে জানবো। অনেক সময় আমাকে এরকম একটা সিটি স্ক্যান দিতে পারে একটা পেশেন্ট আমার কাছে, সাডেন লেফট সাইডের উইকনেস নিয়ে আসলো, সাডেন অনসেট অফ লেফট সাইড উইকনেস, খুব আপনি আসার 8 থেকে 10 ঘন্টার ভিতরে সিটি স্ক্যানটা করলেন, করার পরে দেখলেন একটা ইমেজ, আমি মনে হচ্ছে সবকিছু নর্মাল, কিন্তু একটু ভালোভাবে খেয়াল করে আমরা দেখতে পাই যে এই সিলভিয়ান ফিশারের ভিতরে এই এমসিএটা একটা হাইপার ডেন্সিটি আমরা দেখতে পাচ্ছি, এমসিএটা হাইপার ডেন্স এমসিএ। এবং এমসিএ তে নরমালি হাইপার ডেন্স থাকতে পারে, যখন প্রমিনেন্ট হয়ে যাবে এবং ইন দ্য সেটিংস অফ এ অ্যাকিউট স্ট্রোক, তখন আমরা এটাকে বলে যে ডেন্স এমসিএ সাইন। এবং দিস ইজ দ্য আর্লি সাইন অফ ইসকেমিক স্ট্রোক, আর্লি সাইন অফ ইসকেমিক স্ট্রোক, ডেন্স এমসিএ সাইন। এই পেশেন্টের যদি আমার কাছে এরকম সাডেন উইকনেস নিয়ে আসে, আমি দেখতে পেলাম সিটি স্ক্যানে অনেকটা নরমালি আছে, বাট মিড ব্রেন ঠিক সামনে এখানে মানে যে বেজিলার আর্টারিটা অনেক হাইপারডেন্স, বেজিলার আর্টারিটা অনেক হাইপারডেন্স, সো এটা আমি বলতে পারি ইটস ডেন্স বেজিলার সাইন। এবং দিস ইজ অলসো আর্লিয়ার সাইন অফ অ্যাকুট ইসকেমিক স্ট্রোক। সুতরাং আপনাকে যদি একটা পেশেন্ট অ্যাকুট স্ট্রোক লাইক সিমটম নিয়ে আমার কাছে আসে, স্ট্রোক ইজ অলওয়েজ ডায়াগনোসিস অন ক্লিনিক্যালি। সিটি স্ক্যান করে দেখলেন যে পেশেন্টের এরকম একটা সিটি স্ক্যান, কোনো ধরনের কোনো ফিচার কোথাও নাই, বাট এমসিএটা অনেক হাইপারডেন্স, আমি বলতে পারি এটা হচ্ছে ডেন্স এমসিএ সাইন, আর্লিয়েস্ট সাইন্স অফ আর্লি স্ট্রোক, ডেন্স বেজিলার আর্টারি সাইন, আর্লিয়েস্ট সাইন্স অফ ইসকেমিক stroke. And now come to the density, that is hypodense, dark side. It's very tough for to detect hypodensity in CT scan. আমরা সবাই জানি যে হাইপোডেন্সিটি সিটি স্ক্যানের সাথে ফ্লুইড কন্টেনিং কোন সাবস্টেন্স, সিস্টিক কম্পোনেন্ট, ইডেমা, ইনফেকশন অথবা ক্রনিক কোন লেশনস, ক্রনিক লেশনটা হতে পারে ফ্রম কোন হিমোরেজ থেকে হতে পারে, অথবা কোন ইনফেকশন থেকে হতে পারে, অথবা ট্রমাটিক ব্রেন ইনজুরি থেকেও একটা ক্রনিক লেশন, যেটা আমাদের কাছে সিটি স্ক্যানে হাইপোডেন্সিটি দেখাবে। যেমন এটা একটা সিটি স্ক্যান, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে there is a hypodense lesion on the right side, রাইট সাইডে আমরা হাইপোডেন্স লেশন আমরা দেখতে পাচ্ছি অনেক বড় এরিয়াতে, এবং এর ডেন্সিটিটা অনেকটা সিএসএফ লাইক। সুতরাং আমরা বলতে পারি এটা হচ্ছে একটা ক্রনিক কোন লেশন, হয়তো প্রিভিয়াস কোন ইসকেমিক স্ট্রোক, অথবা কোন হিমোরেজিক স্ট্রোক, অথবা কোন ট্রমাটিক ব্রেন ইনজুরি এটা হতে পারে। অনেক সময় এই ধরনের পেশেন্ট আমাদের কাছে বায়োল্যাটারাল ফ্রন্টাল লোবে দেখেন কিছু হাইপোডেন্সিটি নিয়ে আসতে পারে, এবং বায়োল্যাটারাল ফ্রন্টাল লোবে যদি হাইপোডেন্সিটি নিতে আসে, তা আমরা বলতে পারি এটা একটা ক্রনিক কোন লেশনস, মোস্ট লাইকলি ফ্রম ট্রমাটিক ব্রেন ইনজুরি। অনেক সময় আপনার প্যারেনকাইমাল না হয়েও এক্সট্রা প্যারেনকাইমাল কিছু ওয়েল ডিফাইন্ড হাইপোডেন্সিটি নিয়ে আমাদের কাছে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, ওয়েল ডিফাইন্ড স্মুথ অল্ড এক্সট্রা অ্যাক্সিয়াল সাম হাইপোডেন্সিটি, এবং this density is just like CSF like density, এবং this indicates the frontotemporal arachnoid cyst, frontotemporal arachnoid cyst। এটা অনেকটা মানে কনজেনিটাল বা একটা ডিফেক্ট হতে পারে। and this is a CT scan of brain। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিড লাইনটা মোটামুটি একটু লেফট সাইডে শিফটেড হয়ে আছে, এই পাশে ভেন্ট্রিকলসটা একটু ইফেস্ট হয়ে আছে, এবং যদি দুই পাশে সিমেট্রি আমি চিন্তা করি, এই পাশে নরমাল আছে, বাট অন দ্য রাইট হ্যান্ড সাইড এখানে আমরা দেখতে পাচ্ছি সাম হাইপোডেন্স লেশন, খুব আর্লিয়েস্ট হাইপোডেন্স লেশন, যেখানে গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটারটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে ব্রেনটা অনেক সোয়েলড হয়ে আছে, কোন গ্রে মানে সালকাস জাইরাস গুলো ভালোভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে না, কিন্তু এখানে যেমন সালকাস জাইরাস গুলো বোঝা যাচ্ছে, বাট অন দ্য রাইট হ্যান্ড সাইড the sulcus and gyrus are not identified clearly, and the ventricles are effaced on the right hand side, and it is shifted on the left side, and it's most likely acute MC infarction। এবং আমরা দেখতে পাচ্ছি এটা একটা এমসিএ টেরিটরিতে, এটা ফ্রন্টোপ্যারাইটাল লোবে একটা লার্জ হাইপোডেন্সিটি লেশন, আপনি যদি ভালোভাবে খেয়াল করেন ইটস অ্যাকুট এমসি ইনফাকশন, এবং এটাও আমরা সাধারণত সিটি স্ক্যানে হাইপোডেন্সিটি পাবো।
the large MCA territory infarction. আচ্ছা, সাধারণত মানে আমরা সবাই জানি যে ইসকেমিক স্ট্রোকে যে ইডেমাটা হয় সেটা হলো একটা সাইটোটক্সিক ইডেমা। আর কোনো ব্রেনে কোনো টিউমার বা কোনো ইনফেকশন বা কোনো মেটাস্ট্যাসিস যদি থাকে সেক্ষেত্রে যে ইডেমা হয় সেটা করে বলি আমরা ভেজোজেনিক ইডেমা। সাইটোটক্সিক ইডেমাতে দেখা যাচ্ছে যে সেলের গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার সবাই ইনভলভমেন্ট থাকে, এই কারণে এটা একটা ডিফিউজ ইডেমাটাস কন্ডিশন আমাদেরকে দেখতে পাই। বাট in case of brain metastasis or tumor, there is the vasogenic edema only involve the white matter, sparing the gray matter. সুতরাং সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে ইডেমা একটা ফিঙ্গার লাইক প্রজেকশন। তো এই ফিঙ্গার লাইক প্রজেকশন দেখে আমরা কিন্তু আমরা বলতে পারি this edema is due to vasogenic edema, not cytotoxic edema, and it most probably from either কোনো brain tumor, either কোনো মেটাস্ট্যাসিস অথবা কোনো ইনফেকশন। আমি দেখতে পাচ্ছি এরকম যে আমার মনে হচ্ছে হাতের মতো ফিঙ্গার লাইক প্রজেকশন, মাঝখানে একটা রিলেশন আছে, বাট দিস ইডেমা ইজ ডিফিউজ ইডেমা ইনভলভিং বোথ গ্রে এন্ড হোয়াইট ম্যাটার। তো আমরা জানি যে যখন সাইটোটক্সিক ইডেমা হয় প্রত্যেকটা সেলের ভিতরে সোডিয়াম পটাশিয়াম পাম্প ফেলিউর হয় এবং সেলুলার সোয়েলিং হয়, তখন একটা ডিফিউজ ইডেমা ইনভলভিং বোথ গ্রে এবং হোয়াইট ম্যাটার হয় সাইটোটক্সিক ইডেমা। এর কারণে এরকম ডিফিউজ ইডেমাটাস আমরা পাই। বাট অন দ্য আদার হ্যান্ড, ইন কেস অফ আমরা যদি ইডেমা গুলো দেখি, ইন কেস অফ ইট ইজ এ সিটি স্ক্যান অফ ব্রেন, এখানে আমরা দেখছি ডিফিউজ ইডেমাটাস কন্ডিশন অন দ্য রাইট এমসি টেরিটরি। এটা হচ্ছে T2 ওয়েটেড একটা ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি সেম একটা হাইপার ইন্টেন্সিটি লেশনস অন দ্য এমসিএ টেরিটরি। দিস অলসো ইন্ডিকেটস দ্য ইডেমা, and this is cytotoxic edema. These all are cytotoxic edema. This is CT scan of brain. This is a T2 weighted image. আমরা পরে ডিটেইল জানবো এমআরআই সম্পর্কে। This is a flare sequence image. আমরা এগুলো সম্পর্কে জানবো। There is hypodensity in CT scan, hyper intensity in MRI in both T2 and flare image. This all indicates edema, and this edema is cytotoxic edema from acute infarction. এই জাংশন গুলো থেকে ফ্লুইড গুলো বাইরে চলে আসে, প্লাজমা লিকেজ হয়, এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধুমাত্র হোয়াইট ম্যাটার ইনভলভমেন্ট থাকার কারণে গ্রে ম্যাটার স্পেয়ার থাকে এবং ইডেমাটা দেখতে অনেকটা ফিঙ্গার লাইক পজিশনের মতো দেখা যায়। ইউজুয়ালি নিওপ্লাজম, অ্যাবসেস, ট্রমা, ইভেন হাইপারটেনসিভ আর্জেন্সি বা ইমার্জেন্সি হাইপারটেনশন এনসেফালোপ্যাথি, সেক্ষেত্রেও এরকম ভেজোজেনিক ইডেমা ডেভেলপ করে। দিস ইজ এ এক্সাম্পলস অফ ভেজোজেনিক ইডেমা। দেখতে পাচ্ছি আমরা যে এরকম ফিঙ্গার লাইক প্রজেকশন থাকে ভেজোজেনিক ইডেমাতে। আমরা যদি এই পেশেন্টের এমআরআই করে T2 ওয়েটেড ইমেজ, সেখানে আমরা দেখতে পাবো এরকম finger like projection, sparing the gray matter. This is also a CT scan T2 weighted image and a flare image. There's finger like projection of a edema, and this indicates it's most likely vasogenic edema. এবং যখনই আপনি vasogenic edema সাসপেক্ট করবেন তখনই পেশেন্ট গুলোকে আমরা এমআরআই এর সাথে বা সিটি স্ক্যানের সাথে কন্ট্রাস্ট করতে দেব, যেটা কোনো ম্যালিগনেন্সি বা কোনো ইনফেক্টিভ কজ আছে কিনা সেটা দেখার জন্য। তো এতক্ষণ আমরা সিটি স্ক্যানের বেসিক সম্পর্কে জানলাম। এখন আমরা এমআরআই সম্পর্কে জানবো। আমরা আসলে এমআরআইটা আমাদের কাছে একটু কঠিন। সিটি স্ক্যান আমরা শুধুমাত্র দেখতে পেয়েছিলাম যে সিটি স্ক্যানে শুধুমাত্র তার একটা কন্ট্রাস্ট, একটা নন কন্ট্রাস্টের সাথে আরো অনেকগুলো সিকোয়েন্স থাকে, যেমন এটাকে বলে আমরা টিওন ওয়েটেড ইমেজ, T2 ওয়েটেড ইমেজ, ফ্লেয়ার ইমেজ, টিওন কন্ট্রাস্ট ইমেজ, ডিফিউশন ওয়েটেড ইমেজ, অ্যাপারেন্ট ডিফিউশন কোএফিশিয়েন্ট ইমেজ, গ্রেডিয়েন্ট ইকো ইমেজ, এবং এছাড়াও কিছু স্পেশালাইজড ইমেজ যেমন ফ্যাট সাপ্রেশন, পারফিউশন ইমেজ, স্পেকট্রোস্কোপি, ট্রাক্টোগ্রাফি, ইভেন ভাস্কুলার এমআর এনজিওগ্রাফি বা এমআর ভেনোগ্রাফি। দেয়ার আর লটস অফ সিকোয়েন্সেস ইন এমআরআই। তো প্রত্যেকটা সিকোয়েন্সের কিছু স্পেসিফিক কাজ আছে, প্রত্যেকটা সিকোয়েন্স আমরা স্পেসিফিক ডিজিজ ডায়াগনোসিসের জন্য আমাদেরকে হেল্প করে, এবং প্রত্যেকটা সিকোয়েন্স সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে আমরা কোন প্যাথোলজি দেখার জন্য কোন সিকোয়েন্সটা দেখব। আচ্ছা, আমরা একটা সিটি স্ক্যান এবং এমআরআই কিভাবে পার্থক্য করতে পারি, যে এটা সিটি স্ক্যান না এমআরআই।
আমরা জানি যে সিটি স্ক্যানে বোনস গুলা হাইপারডেন্স দেখা যায়, সুতরাং এখানে যে আমরা দেখতে পাচ্ছি হাইপারডেন্স, দিস ইজ স্কাল বোন। ফ্যাট গুলা বোনস সিটি স্ক্যানে হাইপোডেন্স দেখায়, দিস ইজ স্কাল্প টিস্যু। এবং এখানে গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার অত ভালোভাবে বোঝা যায় না, বাট ইন কেস অফ এমআরআই আমরা কি দেখতে পাচ্ছি যে এমআরআই সাধারণত বোনস গুলো এমআরআই তে হাইপোডেন্সিটি দেখা যায়, হাইপো ইন্টেন্সিটি দেখা যায়। আমি যেখানে যে কালো দেখতে পাচ্ছি একদম পেরিফেরি থেকে যে কালো দেখতে পাচ্ছি, দিস ইজ দা স্কাল বোন, যেটা এখানে হাইপারডেন্স দেখা যাচ্ছে, আর এখানে হচ্ছে কালো দেখা যাচ্ছে, দিস ইজ দা হাইপো ইন্টেন্স স্কাল বোন। এবং এর বাইরে যে বড় একটা লেয়ার দেখা যায় যে হাইপার ইন্টেন্স দিস স্ক্যাল্প টিস্যু, যেটা এখানে কালো দেখাচ্ছিল বাট এখানে সাদা দেখাচ্ছে। আমরা জানি এমআরআই তে ফ্যাট কন্টেনিং কোন জিনিসপত্র হাইপার দেখা যায়, সাদা দেখা যায়। তাহলে স্কাল্প টিস্যুতে অনেক ফ্যাট থাকে, এই কারণে এটা আমরা সাদা দেখতে পাচ্ছি। বাট স্কাল বোনটা, যেটা বোনসটা সাধারণত সিটি স্ক্যানে হাইপার থাকে, বাট এমআরআই তে থাকে হাইপো, বরং কালো থাকে। কিন্তু বোনসের ভিতরে যে বোন ম্যারো থাকে, বোন ম্যারোতে ফ্যাট থাকে, এবং এটা দিস ইজ দ্য বোন ম্যারো। এই ফ্যাট থাকার কারণে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি আবার হাইপার। তাহলে ফ্যাট কন্টেনিং কোন সাবস্টেন্স ইন কেস অফ এমআরআই সেটা হাইপার দেখাবে, বাট বোন কন্টেনিং কোন সাবস্টেন্স এমআরআই তে আমাদের হাইপো ইন্টেন্স দেখাবে। সিটি স্ক্যানে ঠিক উল্টাটা। এবং এখানে আমরা গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার খুব সুন্দরভাবে আলাদা করতে পারি, যেমন এটা হোয়াইট ম্যাটার এবং এটা গ্রে ম্যাটার খুব সুন্দরভাবে আমরা আলাদা করতে পারি, যেটা সিটি স্ক্যানে অনেক সময় করা সম্ভব হয় না। এবং ডিপ স্ট্রাকচার গুলো আমরা খুব সুন্দরভাবে প্রত্যেকটা আলাদাভাবে ভাগ করতে পারি। দেখেন এখানে কর্ডেট নিউক্লিয়াস হেডটা কত সুন্দর দেখা যাচ্ছে, লেন্টিফর্ম নিউক্লিয়াস, দিস দ্য ইন্টারনাল ক্যাপসুলে দেখা যাচ্ছে। কিন্তু সিটি স্ক্যানে কিন্তু অত সুন্দরভাবে বোঝা যায় না, যেটা এমআরআই তে বোঝা যায়। তো এইটা দেখে আমরা দুইটা পার্থক্য করতে পারি। সিকোয়েন্স গুলো কি কি আছে সিটি এমআরআই তে? T1 weighted image, T2 weighted image, these are the basic image। এই ইমেজ গুলার মানে আমরা একটা কম্পিউটারে কিছু প্রোগ্রামিং করে আমরা এই সিকোয়েন্স গুলো তৈরি করি, একে বলে আমরা টাইম রিপিটেশন এবং টাইম ইকো। যে আমরা এই প্রোগ্রামিং করি যে টাইম রিপিটেশন এবং টাইম ইকোটাকে যদি আমরা শর্ট করে দিই, সেক্ষেত্রে T1 weighted ইমেজ আমরা পাবো। টাইম রিপিটেশন এবং টাইম ইকো যদি আমি প্রলং করে দিই, সেক্ষেত্রে যে ইমেজটা পাবো আমরা সেটা T2 weighted ইমেজ। আবার এমআরআই ক্লাসের দিনে আবার একটু এই যে টি এবং টিআর সম্পর্কে একটু হয়তো বা একটু বলবো আমরা, যদি কারো ইন্টারেস্ট থাকে, কারণ এটা বলতে গেলে আসলে ক্লাসটা অনেক লেন্থি হয়ে যাবে। তো T1 এবং T2 weighted ইমেজটা আমরা ইউজুয়ালি টি এবং টিআর শর্ট হলে T1, টিআর লং হচ্ছে T2। আমরা বুঝতে পারি কিভাবে, বুঝতে পারি T1 weighted ইমেজ কিভাবে, যে এখানে সিএসএফটা থাকে কালো, সিএসএফ কালো, গ্রে ম্যাটার গ্রে, হোয়াইট ম্যাটার হোয়াইট। CSF black, gray matter gray, white matter white, this is the T1 weighted image। সাধারণত কোনো অ্যানাটমিক্যাল স্ট্রাকচার দেখার জন্য আমরা T1 weighted ইমেজ ইউজ করে থাকি। কোনো কিছুতে আমরা যখন কন্ট্রাস্ট এজেন্ট ইউজ করব, আমি ম্যালিগন্যান্সি বা কোনো ইনফেক্টিভ কজ মনে হচ্ছে আমার কাছে, সেক্ষেত্রে দেখার জন্য আমরা T1 weighted ইমেজে কন্ট্রাস্ট ইউজ করে থাকি। তাহলে মেইনলি হচ্ছে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার দেখার জন্য, এবং কোনো টিউমার বা নিউপ্লাস্টিক লেশনস বা ইনফেক্টিভ কোনো কজ আছে কিনা সেটা দেখার জন্য আমরা এই T1 weighted ইমেজটাকে আমরা ইউজ করে থাকি কন্ট্রাস্ট এজেন্ট ইউজ করার জন্য। এবং কিছু কিছু প্যাথোলজি আমরা T1 weighted ইমেজ ইউজ করতে পারি। সাধারণত মোস্ট প্যাথোলজি T1 weighted ইমেজে হাইপোইন্টেন্স থাকে। মোস্ট অফ দ্য প্যাথোলজি ইন T1 weighted ইমেজ দ্যার ইজ হাইপোইন্টেন্স অর আইসোইন্টেন্স। কিছু প্যাথোলজি T1 weighted ইমেজে হাইপার ইন্টেন্স থাকে, সেইগুলো আমরা T1 weighted ইমেজে ইউজ করতে পারি, আমরা পরে দেখব। This is a T1 weighted image, and this is a T1 weighted with contrast। আমরা যখন দেখতে পাচ্ছি এখানে একটা লেশন, একটা আইসো আর হাইপোইন্টেন্স একটা লেশন, তো এটাকে কনফার্ম করার জন্য আমরা T1 কন্ট্রাস্ট ইউজ করে থাকি। আমরা দেখতে পাই যে ফেসের মার্কিং গুলো অনেক বেশি প্রমিনেন্ট বোঝা যায়, এবং এই লেশনটা যদি কন্ট্রাস্ট এনহ্যান্সিং হয় তাহলে কন্ট্রাস্ট নেই, তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু T1 weighted ইমেজটা হেল্প করবে। T2 weighted ইমেজ, T2 weighted ইমেজটা হলো জাস্ট অপোজিট অফ T1 weighted ইমেজ, যেখানে সিএসএফটা থাকে ব্ল্যাক, সিএসএফটা থাকে হোয়াইট, দ্যাট সাদা, গ্রে ম্যাটার হোয়াইট এন্ড হোয়াইট ম্যাটার গ্রে, গ্রে ম্যাটার হোয়াইট, হোয়াইট ম্যাটার গ্রে, সিএসএফ সাদা। যখন এরকম থাকবে একটা সিকোয়েন্স, তখন আমরা বুঝতে পারবো এটা হচ্ছে T2 weighted ইমেজ। তাহলে একটা পেশেন্টের যখন আমরা একটা ফিল্মে দেখলাম তার সিএসএফটা সাদা, তার গ্রে ম্যাটার হোয়াইট, হোয়াইট ম্যাটার গ্রে, তখন আমরা এটা চিন্তা করবো ইটস এ T2 weighted ইমেজ।
এবং মোস্ট অফ দ্য প্যাথোলজি আমরা এই টি2 ওয়েটেড ইমেজে খোঁজার চেষ্টা করব, কারণ ম্যাক্সিমাম প্যাথোলজি টি2 ওয়েটেড ইমেজে হাইপার ইন্টেন্স দেখা যায়, কিছু কিছু ক্ষেত্রে টি2 ওয়েটেড ইমেজে হাইপো ইন্টেন্স দেখা যেতে পারে। মোস্ট অফ দ্য প্যাথোলজি ইন কেস অফ টি2 ওয়েটেড ইমেজ আমরা হাইপার ইন্টেন্স আমরা পাবো, এবং এই হাইপার ইন্টেন্স আমরা লোকেশন এবং আরো অনেক চিন্তা করে আমরা বলতে পারবো যে এটা আসলে কোন ধরনের প্যাথোলজি। আমরা নেক্সট যখন প্যাথোলজি পড়াবো তখন আমরা জানবো। তো আমরা এইটুকু আজকে জানবো যে টি2 ওয়েটেড ইমেজের যে কোনো প্যাথোলজি আমরা হাইপার ইন্টেন্স পাবো, সাম প্যাথোলজি আমরা টি2 ওয়েটেড ইমেজে হাইপো পাবো, যেগুলো আমরা টি1 ওয়েটেড ইমেজে হাইপার পাচ্ছিলাম সেইগুলো সাধারণত টি2 ওয়েটেড ইমেজে আমরা হাইপো পাবো, সেগুলো আমরা পরে দেখবো। Another sequence is a flare image, fluid attenuated image. Fluid attenuated image হচ্ছে just like T2 weighted image. এটা হল T2 weighted image, flare image. এটা nothing but a T2 weighted image. But দেখেন এখানে gray matter white matter gray, but CSF is black. যখনই CSF টাকে আমি সাপ্রেস করে দেব, যার নাম হচ্ছে fluid attenuated inversion recovery. ফ্লুইডটাকে সিনে নিয়ে আসবো না, বাট এটা টি2 ওয়েটেড ইমেজ। এটা টি2 ওয়েটেড ইমেজে যখন ফ্লুইডটাকে সাপ্রেস করে আমরা দিব, আমরা কম্পিউটারে প্রোগ্রামিং করে আমরা টি2 কে সাপ্রেস ফ্লুইডটাকে সাপ্রেস করে একটা টি2 ওয়েটেড ইমেজ আমরা নিতে পারি, তখন তাকে আমরা ফ্লেয়ার ইমেজ বলি। কারণ আমরা জানি যে সাদার ব্যাকগ্রাউন্ডে কোনো লেশন, হাইপার ইন্টেন্স লেশন সাদা কিন্তু ভালো বোঝা যায় না, কিন্তু কালোর ব্যাকগ্রাউন্ডে যদি কোনো হাইপার ইন্টেন্স লেশন থাকে সেটা কিন্তু খুব সহজে বোঝা যায়। সুতরাং পেরিভেন্ট্রিকুলার কোনো লেশন দেখার জন্য আমাদেরকে ফ্লেয়ার ইমেজ কিন্তু অনেক হেল্প করবে। পেরিভেন্ট্রিকুলার লেশন দেখার জন্য অনেক সময় দেখা যায় যে এই সমস্ত যে সালকাস জাইরাসের ভিতরে যে আমরা যে হাইপার দেখতে পাই, যদি এখানে কোনো প্যাথোলজি থাকে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। যদি এটাকে আমরা কালো করে দিই, যদি এখানে কোনো ব্লাড থাকে, যেমন সাবআরাকনোয়েড হিমোরে যদি ব্লাড থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার ফ্লেয়ার ইমেজ কিন্তু আমাকে হেল্প করবে, এখানে আমি হাইপার পাবো, সাদা পাবো, সেক্ষেত্রে আমরা টি2 কিন্তু আমাকে হেল্প করবে না। তাহলে কোন কোন কন্ডিশনে যে পেরিভেন্ট্রিকুলার কোনো লেশন ভালোভাবে দেখার জন্য অথবা সাবআরাকনোয়েড স্পেসে কোনো প্যাথোলজি দেখার জন্য আমরা ফ্লেয়ার ইমেজটাকে কিন্তু খুব ভালোভাবে ইউজ করতে পারি। আদার অন্য সব প্যাথোলজি কিন্তু আমরা টি2 ওয়েটেড ইমেজে দেখতে পারি, ইভেন ফ্লেয়ার ইমেজও আমাদেরকে কিন্তু হেল্প করবে, কারণ এটাও একটা টি2 ওয়েটেড ইমেজ। Another sequence is the DWI image, diffusion weighted image. Diffusion weighted image দুই রকমের, একটা হচ্ছে diffusion weighted DWI and ADC। ডিফিউশন ওয়েটেড ইমেজটা এবং এডিসি বা ডিফিউশন ওয়েটেড ইমেজগুলো সাধারণত এটা আমরা বলি যে একটা লো রেজুলেশন ইমেজ। আমরা আগে যেমন দেখছিলাম টি1 এবং টি2 খুব ওয়েল রেজুলেটেড ইমেজ, বাট ডিডব্লিউআই ইমেজ এবং এডিসি ইমেজগুলো নট সো ওয়েল রেজুলেশন। এবং এই ক্ষেত্রে আমরা বাইরে থেকে ডিডব্লিউআই ইমেজে বাইরে কোন স্কাল্প টিস্যু আমরা দেখতে পাই না। যখন এরকম বাইরে কোনো স্কাল্প টিস্যু দেখা যায় না, একটা পেশেন্টের আমরা দেখতে পাচ্ছি একটা ইমেজ যেটা নট সো ওয়েল অর্গানাইজড or not so well regulated এবং সিএসএফটা থাকে কালো, তখন আমরা বলতে পারি ইটস এ ডিডব্লিউআই ইমেজ, মানে এটা চান্দি শিলার মতো ডিডব্লিউআই ইমেজ। এবং দিস মানে এই ইমেজের মেন প্রিন্সিপাল হলো যে একটা লেশন তার সেল মেমব্রেন দিয়ে ডিফিউশনটা রেস্ট্রিক্টেড কিনা সেটা দেখার জন্য আমরা ডিডব্লিউআই ইমেজটা ইউজ করে থাকি। যদি কোনো পেশেন্টের সাইটোটক্সিক ইডেমা হয় অথবা ভেজোজেনিক ইডেমা হয়, অথবা যদি পেশেন্টের দেখা যায় তার হাইপারসেলুলারি থাকে, যে কোনো হাইপারসেলুলার টিউমার যেমন এপিডার্ময়েড বা অ্যাবসেস, যে কোনো লেশন যদি থাকে যেটার হাইপারসেলুলারিটি থাকে অথবা সাইটোটক্সিক অথবা ভেজোজেনিক ইডেমার কারণে তার ফ্লুইডটা সেল মেমব্রেনতে পাস করতে পারে না, তখন ডিডব্লিউআই ইমেজে সেই জায়গাটা হাইপার ইন্টেন্স দেখাবে। এবং এই ডিডব্লিউআই ইমেজের এই ডিফিউশন রেস্ট্রিকশন কতটুকু পরিমাণ আছে সেই কোয়ান্টিটেটিভ ভ্যালুটা একটা আর্টিফিশিয়াল ইমেজ, ডিডব্লিউআই একটা আর্টিফিশিয়াল ইমেজ যেটা হচ্ছে এডিসি ম্যাপ। এখানে যেটা হাইপার দেখাবে এখানে হাইপো দেখাবে, যখন এখানে হাইপারটা এখানে হাইপো দেখাবে তখন আমি বুঝতে পারবো দিস ইডেমা ইজ ডিউ টু সাইটোটক্সিক ইডেমা। বাট যখন এইখানে হাইপারটা এখানে হাইপার দেখাবে তাহলে আমি তখন বুঝতে পারবো দিস edema is not due to cytotoxic edema, this edema is due to edema that other than the cytotoxic edema। তাহলে একটা পেশেন্টের ডিডব্লিউআই ইমেজে যদি আমি একটা হাইপার ইন্টেন্স লেশন পাই, সেম জায়গায় যদি এডিসি ম্যাপে হাইপো ইন্টেন্স পাই, তাহলে আমরা কনফার্ম বলতে পারি দিস মানে রেস্ট্রিকশন ইজ ডিউ টু সাইটোটক্সিক এডিমা। বাট
দুইখানে যদি হাইপার ইন্টেন্স পাই তাহলে আমরা বুঝতে পারবো যে দিস ইমেজ বা দিস রেস্ট্রিকশন ইজ নট ডিউ টু সাইটোটক্সিক ইডেমা, ডিউ টু আদার কজ অফ ইডেমা, মেবি ভেসোজেনিক ইডেমার কারণে হতে পারে অথবা কোনো হাইপারসেলুলার টিউমারের কারণে হতে পারে। তাহলে আমাকে একটা অ্যাকুট ইসকেমিক স্ট্রোক ডায়াগনোসিস জন্য কনফার্মেটরি ইনভেস্টিগেশন ডিডব্লিউআই ইমেজ, এবং এটাকে আরো কনফার্ম করার জন্য আমরাকে এডিসি ম্যাপটা আমাদেরকে আরো হেল্প করতে পারে। যেমন এই একটা পেশেন্টের একটা ফ্লেয়ার ইমেজ, আমরা এটা প্রথমে দেখতে পাচ্ছি যে সিএসএফটা ব্ল্যাক, গ্রে ম্যাটার হোয়াইট, হোয়াইট ম্যাটার গ্রে, সুতরাং এটা হলো একটা ফ্লেয়ার ইমেজ, নট T2 ওয়েটেড ইমেজ, নট T1 ওয়েটেড ইমেজ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো প্যাথোলজি আমরা পাচ্ছি না, বাট এটা হচ্ছে ডিডব্লিউআই ইমেজ। আমি দেখতে পাচ্ছি এর রেজুলেশনটা অতটা ভালো না এর মতো, এবং তার কোনো বাইরে কোনো স্কার্প টিস্যু নাই, এবং পেশেন্টের সিএসএফটা কালো, সুতরাং আমরা বলতে পারি ডিডব্লিউআই ইমেজ। এবং ডিডব্লিউআই ইমেজ আমরা দেখতে পাচ্ছি বেজাল গ্যাংলিয়াতে একটা হাইপার ইন্টেন্স বা ডিফিউশন রেস্ট্রিক্টেড একটা ইমেজ আছে, এবং মোস্ট লাইকলি ইটস ডিউ টু অ্যাকুট ইসকেমিক স্ট্রোক। এটাকে কনফার্ম করার জন্য আমি এডিসি ম্যাপ করতে পারি। এডিসি ম্যাপে যদি এইখানে ঠিক একই রকম জায়গায় যদি আমি হাইপো ইন্টেন্স পাই, তাহলে আমি কনফার্ম করে দিতে পারি দিস ইজ ডিউ টু অ্যাকুট ইসকেমিক স্ট্রোক। যেমন this is a DWI image showing there is hyper intensity involving left MCA territory, there is left parietal lobe, and this is the ADC map. ADC ম্যাপটা আমরা চিনতে পারি এরকম খাস কাটা মতো থাকে, মনে যেন হাতে আঁকা একটা ইমেজ। যখন এমন একটা হাতে আঁকা ইমেজ থাকে, আমরা এটা দেখে দেখে চিনতে হবে, আপনাকে দ্রুত চিনতে হবে। এটা আর্টিফিশিয়াল ইমেজ, এটা খাস কাটা থাকে, এটা এডিসি ম্যাপ। এবং ঠিক ওই জায়গায় দেখেন আপনি হাইপো ইন্টেন্সিটি, তাহলে আপনি কনফার্ম বলতে পারেন this is due to acute left MC infarction. And this is also a DWI image showing hyper intensity over the. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, একটু ইন্টারফেয়ার করছে একজন আমাদের, যেই টপিকটা চলছে এই টপিকটা নিয়ে একটু আবার রিপিট করতে বলছিল, ডিডব্লিউআই ভার্সেস এডিসি, যদি আরেকবার একটু রিপিট করতেন স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। তো আমরা ডিডব্লিউআই ইমেজটা হচ্ছে একটা পেশেন্টের, আমরা যে তার ডিফিউশনটা সেল মেমব্রেনের ভিতরতে ডিফিউশনটা রেস্ট্রিক্টেড কিনা, সেল মেমব্রেন দিয়ে ডিফিউশনটা রেস্ট্রিক্টেড হচ্ছে কিনা, যে সেল মেমব্রেন দিয়ে যেতে পারছে না, সেটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা ডিডব্লিউআই ইমেজটা ইউজ করে থাকি। এবং এই রেস্ট্রিকশনটা হতে পারে ডিউ টু সাইটোটক্সিক ইডেমা, ডিউ টু ভেসোজেনিক ইডেমা, ডিউ টু হাইপারসেলুলারিটি, যে কোনো কারণে কিন্তু এরকম রেস্ট্রিকশন হতে পারে। সুতরাং এই যে কোনো কারণে যদি রেস্ট্রিকশন হয়, সেক্ষেত্রে ডিডব্লিউআই ইমেজে আমরা হাইপার ইন্টেন্স একটা রিলেশন পাবো। এবং এডিসি ম্যাপ হলো একটা আর্টিফিশিয়াল ইমেজ অফ দ্য ডিডব্লিউআই ইমেজ, যেখানে আমরা ডিফিউশন রেস্ট্রিকশনের কোয়ান্টিটেটিভ ভ্যালুটাকে আমরা মাপতে পারি একটা হাইপো ইন্টেন্স রিলেশন দিয়ে। যত বেশি হাইপো ইন্টেন্স থাকবে এডিসি ম্যাপে, তার ডিফিউশন ক্যাপাসিটি তত বেশি কমে যাবে। যত বেশি হাইপো ইন্টেন্স তত বেশি কমে যাবে, এবং ইট ইন্ডিকেটস ইটস ডিউ টু সাইটোটক্সিক ইডেমা। বাট যদি ডিডব্লিউআই এবং এডিসি ম্যাপ দুইখানেই এরকম হাইপার ইন্টেন্স থাকে, তাহলে আমরা বুঝতে পারবো দিস ইডেমা ইজ নট ডিউ টু সাইটোটক্সিক ইডেমা, ইটস ডিউ টু এনি আদার কজ, আইদার এটা ভেসোজেনিক ইডেমা, অথবা কোনো ইনফেকশন, অথবা কোনো অ্যাবসেস বা অন্য কোনো কারণে এই ইডেমাটা হচ্ছে। And this is a CT scan, this is MRI, and this is a T1 weighted image. আমরা দেখতে পাচ্ছি সিএসএফটা কালো, গ্রে ম্যাটার গ্রে, হোয়াইট ম্যাটার হোয়াইট, সাদা দেখা যাচ্ছে। তো সুতরাং এটা T1 weighted ইমেজ। আমরা কোনো প্যাথোলজি এখানে খোঁজার চেষ্টা করি না ইউজুয়ালি। দিস ইজ এ T2 weighted ইমেজ, T2 weighted ইমেজ, কারণ সিএসএফটা সাদা, গ্রে ম্যাটার হোয়াইট, হোয়াইট ম্যাটার গ্রে। এখানেও দেখতে পাচ্ছি আমরা তেমন কোনো প্যাথোলজি আমাদেরকে ওরকম ভালো বোঝা যাচ্ছে না, দুই পাশে একই রকমই আছে বোঝা যাচ্ছে। কারণ কিন্তু ডিডব্লিউ ইমেজটা আমরা করলাম, দেখলাম যে এখানে রাইট সাইডে এমসিএ টেরিটরি হাইপার ইন্টেন্সিটি। অনেক সময় আপনি যদি একটা পেশেন্টের এমআরআই খুব আর্লি করে ফেলেন, 24 ঘন্টার ভিতরে করে ফেলেন, তখন এই T1 বা T2 বা ফ্লেয়ার ইমেজে কিন্তু নর্মাল আসবে। 24 ঘন্টা পর থেকে কিন্তু এখানে হাইপার ইন্টেন্স আসা শুরু করে। কিন্তু একটা ইনফেকশন হওয়ার উইদিন মিনিটস এর ভিতরেই ডিডব্লিউ ইমেজে তার হাইপার ইন্টেন্সিটি শো করে। সুতরাং এটা হলো একটা অ্যাকিউট স্ট্রোক ডায়াগনোসিসের একটা ইনভেস্টিগেশন যদি আপনি বলেন, অবশ্যই এমআরআই অফ দ্য ব্রেন ইন অফ ডিডব্লিউ ইমেজ। ডিডব্লিউ ইমেজ দিয়ে কিন্তু আপনি খুব আর্লি অ্যাকিউট স্ট্রোক ডায়াগনোসিস করতে পারবেন। এটাকে কনফার্ম করবেন আপনি এটা এডিসি ম্যাপ দিয়ে, জাস্ট ডিডব্লিউ ইমেজ করলে ওটাকে আর্টিফিশিয়ালি আপনি এডিসি ম্যাপ করতে পারেন।
এটা হলো কম্পিউটার প্রোগ্রামিং করে করা হয়। তাহলে আমরা দেখলাম যে ডিফিউশন ওয়েটেড ইমেজ এডিসি ম্যাপ। অ্যানাদার সিকোয়েন্স অফ ডিফিউশন ওয়েটেড ইজ ডিফিউশন ট্রাক্টোগ্রাফি। ট্রাক্টোগ্রাফি হলো যে বিভিন্ন ট্রাক গুলো দেখার জন্য আমরা এই ইমেজটা ইউজ করে থাকি ডিফারেন্ট মাল্টিপল ট্রাক দেখার জন্য, এবং ইউজুয়ালি এটা নিউরোসার্জনদের জন্য খুব বেশি প্রয়োজন। আমি একটা সার্জারি করব, তো কোনো যে একটা লেশন আমার এখানে আছে তার সামনে এবং পিছনে কোনো মেজর কোনো ট্রাক আছে কিনা, আমি কোন অ্যাপ্রোচ দিয়ে করলে আমার মেজর ট্রাক গুলো আমি স্পেয়ার করতে পারবো সেটা দেখার জন্য আমরা এরকম ট্রাক্টোগ্রাফি করে থাকি সাধারণত বিফোর সার্জারি। অ্যানাদার সিকোয়েন্স ইজ গ্রেডিয়েন্ট ইকো সিকোয়েন্স। এটাও একটা লো রেজুলেশন ইমেজ, এবং দিস ইমেজ ইজ ভেরি মাচ সেন্সিটিভ টু ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স, স্পেশালি হিউমারাস যদি থাকে তখন এই জিআরই সিকোয়েন্সে আমরা একটা হাইপো ইন্টেন্স লেশন আমরা পাই, যাকে বলে আমরা ব্লুমিং ইফেক্ট। This hypointensity is called blooming effect when a patients with early or any stage of hemorrhage আমি যখন এমআরআই করব তখন এই গ্রেডিয়েন্ট ইকো সিকোয়েন্সে একটা ব্লুমিং ইফেক্ট আমরা পাবো। এটা আমরা কনফার্ম করতে পারি এটা হিমোরেজ। আমরা আগে মনে করতাম যে সিটি স্ক্যান ইজ দ্য বেস্ট চয়েস ফর হিমোরেজিক স্ট্রোক ডায়াগনোসিস, বাট এই জিআরই সিকোয়েন্স আসার পর আমরা দেখতে পাচ্ছি না, জিআরই সিকোয়েন্সের মাধ্যমেও কিন্তু আমরা খুব আর্লি আমরা হিমোরেজ ডায়াগনোসিস করতে পারি ব্লুমিং ইফেক্টের মাধ্যমে। যেমন আমি দেখতে পাচ্ছি যে এটা একটা সেম পেশেন্টের সিটি স্ক্যান আমরা দেখতে পাচ্ছি, একটা হাইপার ডেন্স লেশন ইন দ্য ফ্রন্টাল লোব with perilesional edema with midline shifting and ventricle surface, so it's a frontal lobe hemorrhage on the left side. এই পেশেন্টে আমরা এমআরআই করলাম, T1 ওয়েটেড ইমেজে আমরা দেখলাম একটা আইসো ইন্টেন্স একটা লেশন বা আইসো টু হাইপার ইন্টেন্স একটা লেশন। T2 ওয়েটেড ইমেজে আমরা দেখলাম একটা মানে হাইপার ইন্টেন্স একটা লেশন অন দ্য ফ্রন্টাল লোব। আর গ্রেডিয়েন্ট ইকোতে দেখলাম আমরা একটা ব্লুমিং ইফেক্ট আছে, দ্যাট ইজ হাইপো ইন্টেন্সিটি। তাহলে আমরা এটা কনফার্ম করলাম ইটস এ হিমোরেজ। এবং এই T1 এবং T2 ওয়েটেড এর আমরা ইন্টেন্সিটি দেখে আমরা বুঝতে পারি এটা কোন স্টেজ অফ হিমোরেজ। এটা আমরা নেক্সট ক্লাসে আমরা আরো ডিটেইলস বলবো যে এমআরআই দিয়ে যেমন সিটি স্ক্যান দিয়ে আপনি বলতে পারবেন এটা কতদিনের হিমোরেজ, বাট এমআরআই দিয়ে আমি বলতে পারবো এটা 3 দিনের হিমোরেজ না 4 দিনের হিমোরেজ না 1 সপ্তাহ হিমোরেজ না 10 দিন না 3 মাস, এটা কিন্তু আমি এমআরআই দিয়ে খুব সুন্দরভাবে বুঝতে পারবো। এটা আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেইলস বলবো। And lastly, some flow sensitive sequence of MRI, that is MR angiography, MR venography. MR angiography এর মাধ্যমে আমরা কোনো আর্টারিতে কোনো স্টেনোসিস আছে কিনা, কোনো অ্যানিউরিজম আছে কিনা সেটা আমরা ডায়াগনোসিস করতে পারবো। MR venography এর মাধ্যমে ভেনাস কোনো স্ট্রোক আছে কিনা, ভেনাস সাইনাস থ্রম্বোসিস আছে কিনা সেটা আমরা MR venography দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি। And this is the MRA of the brain, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অ্যানিউরিজমাল ডাইলেটেশন আছে, অ্যানিউরিজমাল ডাইলেটেশন। সো এটা আমরা সাইট অফ লেশন আমরা বোঝার জন্য আমরা এমআরএ এটা করতে পারি। দিস ইজ এমআরএ অফ নেক। আমরা এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আমরা একটু কথা বলবো। এন্ড দিস ইজ এ এমআরভি। এমআরভি আমরা এখানে দেখতে পাচ্ছি সুপ্রাসেজাটাল সাইনাস, দিস ইজ দ্য ইনফ্রাসেজাটাল সাইনাস, দিস ইজ দ্য স্ট্রেট সাইনাস, দিস ইজ দ্য ট্রান্সভার্স সাইনাস, এবং এর সাথে আমরা যে সিগময়েড সাইনাস নিচের দিকে চলে আসছে, জুগুলার ভেইন দিয়ে ইন্টারজুগুলার ভেইন দিয়ে নিচে চলে আসছে। এটা পরে ইমেজগুলোতে আমরা আরো ভালোভাবে বুঝতে পারি। দিস ইজ সুপ্রাসেজাটাল সাইনাস, এটা হচ্ছে ইনফ্রাসেজাটাল সাইনাস, স্ট্রেট সাইনাস, এন্ড দিস ইজ ট্রান্সভার্স সাইনাস, সিগময়েড সাইনাস, ইন্টারনাল জুগুলার ভেইন। আমরা যদি এই ভিউতে দেখি সুপ্রাসেজাটাল সাইনাস, দিস ইজ দ্য রাইট ট্রান্সভার্স সাইনাস, লেফট ট্রান্সভার্স সাইনাস, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাইট ট্রান্সভার্স সাইনাস ইজ হাইপোপ্লাস্টিক বাট লেফট ট্রান্সভার্স সাইনাস ইজ নরমাল। অনেক সময় দেখা যায় যে এটা হচ্ছে নরমাল ভেরিয়েন্ট, অনেক সময় রাইট ট্রান্সভার্স সাইনাসটা হাইপোপ্লাস্টিক থাকতে পারে নরমালি। And this is a MRV of a patients, and there is a suprasagittal sinus আমরা দেখতে পাচ্ছি সাম হাইপো মানে ফিলিং ডিফেক্ট আছে এখানে, সাম হাইপো ইন্টেন্সিটি আছে এখানে, ফিলিং ডিফেক্ট নট ক্লিয়ারলি ভিজুয়ালাইজড, এটা ইন্ডিকেট করে সুপ্রাসেজাটাল সাইনাস থ্রম্বোসিস। তো এগুলো আমরা আসলে প্যাথোলজি গুলো আমরা ভালোভাবে আরো পরে দেখবো। and this is another modalities of মানে এনজিওগ্রাম, দ্যাট ইজ ডিএসএ, ডিজিটাল সাবস্ট্রাকশন এনজিওগ্রাফি। এটা হচ্ছে একটা ইনভেসিভ প্রসিডিউর, এর মাধ্যমে আমরা ডায়াগনস্টিক এবং থেরাপিউটিক অনেকগুলো কাজ করতে পারি।
It is also a digital subtraction angiography. এটা আমরা নেক্সট ক্লাসে আমরা আরো ডিটেইলস একটু জানবো। And another sequence, last but not the least sequence, there is the MRS, magnetic resonance spectroscopy. আমরা দেখি যে নরমালি আমরা যে কোনো এক্সটার্নাল কোন টিস্যুতে কোনো যদি কোনো ইনজুরি মানে কোনো টিউমার থাকে বা কোনো লেশন থাকে, সেটা আমরা খুব সহজে এফএনএসি বা বায়োপসি করে ডায়াগনোসিস করতে পারি। বাট ব্রেনের ভিতরে যদি কোনো প্যাথোলজি থাকে, এটা আসলে ইনফেকশন না এটা ইনফেক্টিভ না ম্যালিগনেন্সি, সেটা দেখার জন্য আমরা খুব সহজে কিন্তু বায়োপসি বা এফএনএসি করতে পারি না। সেক্ষেত্রে আমাদের এমআরআই কিন্তু নতুন একটা সিকোয়েন্স, এমআরএস, ম্যাগনেটিক রেজোনেন্স স্পেকট্রোস্কোপি, যেটা ব্রেনের বিভিন্ন মেটাবলিক প্যারামিটারের লেভেল দেখে আমরা ডায়াগনোসিস করতে পারি এটা ইনফেকশন না এটা ইনফেকশন না এটা ম্যালিগনেন্ট কোন লেশন। যেমন নরমালি আমরা এন অ্যাসিটাইল অ্যাসিটেট, ক্রিয়েটিনিন, কোলিন, এই সমস্ত মেটাবলিক এন্ড প্রোডাক্ট গুলো আমরা দেখতে পাই এমআরএস এর মাধ্যমে। এটা দেখে আমরা বুঝতে পারি যে আসলে প্যাথোলজিটা কোন প্যাথোলজি আছে কিনা। আমরা সবাই জানি যে কোলিন হচ্ছে মার্কার অফ মেমব্রেন মেটাবলিজম এবং সেল পলিফারেশন। কোলিন ইজ দ্য মার্কার অফ মেমব্রেন মেটাবলিজম এন্ড সেল পলিফারেশন। যখন সেল পলিফারেশন ডিউ টু এনি কজ, যদি ম্যালিগনেন্সির কারণে সেল পলিফারেশন বাড়ে, সেক্ষেত্রে কোলিন পিকটা হাই হবে। ল্যাকটেট আমরা সবাই জানি ইটস এ মার্কার অফ অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। যদি বডিতে কোনো কারণে ব্রেনে যদি কোনো কারণে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়, যেমন একটা ইসকেমিয়া হলো বা কোনো অ্যাবসেস হলো, ইনফেকশন হলো, সেক্ষেত্রে কিন্তু প্রথম দিকে ল্যাকটেটটা বাড়বে। এন অ্যাসিটাইল অ্যাসিটেট ইন্ডিকেট দ্য মার্কার অফ নিউরোনাল ইন্টিগ্রিটি, এটা নরমালি থাকে। লিপিড ইটস ইন্ডিকেটস দ্য ব্রেকডাউন অফ টিস্যু। আমরা সবাই জানি সেল মেমব্রেনে লিপিড থাকে। এই সেল মেমব্রেন যখন ব্রেকডাউন হয়ে যায়, যখন ইনফেকশন বা অন্য কোনো কারণে যদি ব্রেকডাউন হয়ে যায়, তখন কিন্তু লিপিড কম্পোনেন্টটা ওই অংশে বেড়ে যাবে। ক্রিয়েটিনিন মার্কার অফ সেলুলার এনার্জেটিক্স। মায়োআইনোসিটাল এটা হলো একটা অসমোলাইটিক মার্কার, এবং সাধারণত লিউকোডিস্ট্রফি বা অন্য কোনো টিউমারে ওই লিউকোডিস্ট্রফি সাধারণত মায়োআইনোসিটালটা বেড়ে যায়। আমরা সবচেয়ে কমনলি যেটা পাই গ্লায়োমা, গ্লায়োমাতে সাধারণত কোলিন পিকটা সবচেয়ে বেশি বাড়ে। যেমন আমি প্রথমে একটা ছবি দেখাইছিলাম, দিস ইজ এ, আমরা এখানে একটা লেশন দেখতে পাচ্ছি। সেই লেশনটা আসলে আমার কাছে কনফিউজ হচ্ছে যে এটা আসলে কোনো স্ট্রোক না কোনো টিউমার। আমাকে কনফিউশন যখন হবে তখন আমি এই এমআরএসটা করতে পারি। তখন এমআরএস দেখতে পাচ্ছি ঠিক সাইট অফ লেশনে কোলিন পিকটা অনেক হাই। তার আমরা বলতে পারি যে কোলিন পিক হাই মিন্স সেলুলার পলিফারেশন রেটটা অনেক হাই। সো ইট নট ইনফেকশন, নট ইনফেকশন, ইটস ম্যালিগনেন্সি এন্ড মোস্ট লাইকলি গ্লায়োমা। বাট নন গ্লায়াল যে সমস্ত টিউমার আছে, সেখানে সাধারণত এন অ্যাসিটাইল অ্যাসিটেট পিকটা অনেক হাই থাকে। অনেক সময় আমাদেরকে কনফিউশন হয়ে যায়, একটা পেশেন্ট ব্রেন টিউমার, সে রেডিয়েশন পাচ্ছে বা রেডিওথেরাপি পাচ্ছে, এখন পেশেন্ট দেখা গেল হঠাৎ করে তার লেশন অনেক বেশি বড় হয়ে গেল, তখন এটা আসলে তার মানে টিউমারটা রিকারেন্স হয়েছে না পেশেন্টের রেডিয়েশন ইফেক্টের কারণে নেক্রোসিস হয়েছে, সেটা দেখার জন্য আমাদেরকে এমআরএস কিন্তু হেল্প করবে। যদি দেখা যায় রিকারেন্স অফ টিউমার হয়, তাহলে তার কিন্তু ওই জায়গায় কোলিন পিকটা আগের থেকে অনেক বেশি হয়ে যাবে। কিন্তু রেডিয়েশন যদি চেঞ্জ হয়, তাহলে তার এন অ্যাসিটাইল অ্যাসিটেট, কোলিন এবং ক্রিয়েটিনিন সবগুলো কিন্তু কম হয়ে যাবে। যদি পেশেন্টের রেডিয়েশন ইফেক্ট বা রেডিয়েশন নেক্রোসিস হয়, তাহলে সবগুলো কিন্তু কমে যাবে। বাট রিকারেন্স অফ টিউমার হলে পেশেন্টের তার কোলিন পিকটা কিন্তু সাইট অফ ইনভলভমেন্টে কিন্তু বেড়ে যাবে। ইসকেমিয়া এবং ইনফেকশন, প্রথম দিকে যখন ইসকেমিয়া থাকে, যখন অ্যানারোবিক মেটাবলিজম থাকে, তখন কিন্তু ল্যাকটেটটা বেড়ে যাবে। কিন্তু যখন ইনফেকশন ফুল ফ্লেজ ইনফেকশন ডেভেলপ করবে, তখন সেলুলার ব্রেকডাউন হবে। ব্রেকডাউন হলে কিন্তু সেখানে লিপিড কম্পোনেন্টটা বাড়বে এবং লিপিড পিকটা হাই হবে। ইনফেকশন, যখন উইদিন ব্যাকটেরিয়াল অ্যাবসেস ক্যাভিটিস, ল্যাকটেট, অ্যালানিন, সাইটোসলিক অ্যাসিডস, অ্যাসিটেটস এগুলো সব বেড়ে যাবে। আমরা ল্যাকটেটটা মেনলি দেখি, অ্যালানিনও আমরা দেখতে পারি, এগুলো সাধারণত অ্যাবসেস বা ইনফেকশন হলে বেড়ে যাবে। কোলিনটা সাধারণত লো হবে অর অ্যাবসেন্ট ইন টক্সোপ্লাজমোসিস, বাট লিম্ফোমাতে কিন্তু আবার কোলিন পিকটা বেশি হয়ে যাবে। হোয়াইট মেটার ডিজিজ, স্পেশালি প্রোগ্রেসিভ মাল্টিফোকাল লিউকোএনসেফালোপ্যাথি বা লিউকোডিস্ট্রফিতে কিন্তু মায়োআইনোসিটাল কম্পোনেন্টটা বেড়ে যাবে। তাহলে মায়োআইনোসিটাল যখনই বেড়ে যেতে হবে, আমি বুঝতে পারবো এটা পিএমএল বা লিউকোডিস্ট্রফি। এছাড়াও লাস্ট বাট নট দ্য লিস্ট, কিছু নিউ ইন্টারভেনশন আছে ফাংশনাল এমআরআই। ফাংশনাল এমআরআই মাধ্যমে আমরা কিছু নিউরোসাইকেটিক ডিজিজ খুব ভালোভাবে ডায়াগনোস করতে পারি, যে আমরা সিজোফ্রেনিয়া, এডিএইচডি, ইভেন অটিস্টিক ডিসঅর্ডার, ডিপ্রেশন, অ্যাংজাইটি ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, এগুলো কিন্তু খুব সহজেই
ইভেন পার্কিনসন ডিজিজ, আলঝেইমার্স ডিজিজ, এই সমস্ত নিউরোসাইকেটিক ডিজিজ গুলো আমরা রিসেন্ট যে অ্যাডভান্সমেন্ট ইন এমআরআই, যে ফাংশনাল এমআরআই, সেটার মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে ডায়াগনোসিস করতে পারি। অ্যানাদার ইজ দ্য পারফিউশন ইমেজিং। এটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো যে পারফিউশন ইমেজিং এর মাধ্যমে আমরা কিন্তু খুব সুন্দরভাবে একটা পেশেন্টের তার ম্যানেজমেন্ট পারপাসে আমাদেরকে হেল্প করবে যে এই পেশেন্টকে আমরা কিভাবে ম্যানেজ করব, তার কি আইভি অ্যালটিপ্লেস দিব না পেশেন্টের আমরা মেকানিক্যাল থ্রোম্বেক্টমি করব, সেটা আমরা পারফিউশন ইমেজ দিয়ে আমরা খুব সহজে বুঝতে পারবো। তো দ্যাটস অল অ্যাবাউট দ্য সিকোয়েন্সেস, অল দ্য সিকোয়েন্স। আমরা কি কি দেখলাম যে টি ওয়ান ওয়েটেড ইমেজ উইথ কন্ট্রাস্ট, টি টু ওয়েটেড ইমেজ, fluid attenuated image, diffusion weighted image, ADC map, tractography, MR angiography, MR venography, অনেক সময় CSF flow study আমরা করতে পারি, MR spectroscopy, functional MRI এবং MRI perfusion. These all are the normal মানে কমন সিকোয়েন্সেস। এর বাইরেও আরো অনেকগুলো সিকোয়েন্স এমআরআই তে নতুন নতুন আসতেছে, তবে আমাদের দেশে এই সবগুলো সিকোয়েন্সেস আর অ্যাভেলেবল এবং এগুলো আমরা আমাদের ডেইলি প্র্যাকটিসে করে থাকি। এগুলো আমরা আগেই বলে ফেলছি। তো এখন আমরা কিছু প্যাথোলজি এমআরআইতে আমরা দেখবো, যেটা আমরা নেক্সট ক্লাসে আরো সুন্দরভাবে জানবো। আমরা বেসিক প্যাথোলজিক্যাল আমরা কিভাবে আইডেন্টিফাই করবো এমআরআই, সেটা আমরা দেখবো। প্রথমে আমরা ইন্টেন্সিটি দেখবো, টি1, টি2 এবং ফ্লেয়ার এবং ডিডব্লিউ ইমেজে ইন্টেন্সিটি কেমন, কোথাও হাইপো কোথাও হাইপার, এটা আমরা দেখবো। যেমন এটা হলো একটা ফ্লেয়ার ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি রাইট সাইডে একটা এমসিএ টেরিটরিতে হাইপার ইন্টেন্সিটি। সুতরাং একটা এমসিএ টেরিটরি যদি হাইপার ইন্টেন্সিটি থাকে, আমি বলতে পারি ইটস সাইটোটক্সিক ইডিমা ফ্রম অ্যাকুট ইনফেকশন। ডিডব্লিউ ইমেজ আমরা দেখতে পাচ্ছি একটা এমসিএ টেরিটরিতে হাইপার ইন্টেন্সিটি, এডিসি ম্যাপে ঠিক সেম পজিশনে হাইপো ইন্টেন্সিটি, সুতরাং আমরা বলতে পারি দিস সাইটোটক্সিক ইডিমা ফ্রম অ্যাকুট ইসকেমিক স্ট্রোক। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্লেয়ার ইমেজ, যেখানে একটা প্যারাইটাল লোবে একটা হাইপার ইন্টেন্স লেশন, ঠিক সেম জায়গায় ডিডব্লিউ ইমেজে আমরা হাইপার ইন্টেন্সিটি, সুতরাং আমরা এটাও বলতে পারি যে মোস্ট লাইকলি ইটস এ অ্যাকুট ইনফেকশন। এই ইমেজটা যদি আমরা দেখি যে ফ্লেয়ার ইমেজে আমরা একটা হাইপার ইন্টেন্স বা ডিডব্লিউ তে একটা হাইপার ইন্টেন্স এবং এডিসি ম্যাপেও আমরা দেখতে পাই সেম পজিশন হাইপার ইন্টেন্স, তাহলে আমরা এটা বলতে পারি দিস ইডেমা ইজ নট ডিউ টু সাইটোটক্সিক ইডেমা, ইট ডিউ টু এনি আদার কজ অফ ইডেমা, মেবি সাইটোটক্সিক মানে মেবি ভেসোজেনিক ইডেমা অথবা অন্য কোনো কারণে ইডেমাটা হয়েছে। সুতরাং আমরা বলতে পারি দিস ইডেমা ইজ নট ডিউ টু সাইটোটক্সিক ইডেমা। যখন ডিডব্লিউআই, এডিসি এবং ফ্লেয়ার সব জায়গায় যখন হাইপার ইন্টেন্স থাকবে, তখন আমরা বলতে পারি ইটস নট ডিউ টু সাইটোটক্সিক ইডেমা। And this is a what type of image this is? As the CSF is white, gray matter white, white matter gray, so it's a T2 weighted image. And in this case, this is the T2 weighted image, but CSF is black, so it's a flare image. আমরা দেখতে পাচ্ছি একটা সেন্ট্রালি একটা হাইপার ইন্টেন্স মিক্সড ইন্টেন্সিটি রিলেশন, কিছু হাইপার আছে কিছু হাইপো আছে, ফলোড বাই একটা হাইপার ইন্টেন্সিটি যেটা, আর এটা ফিঙ্গার লাইক প্রজেকশন, যেখানে গ্রে ম্যাটার গুলো স্পেয়ার্ড হয়েছে, শুধুমাত্র হোয়াইট ম্যাটার গুলো হাইপার ইন্টেন্সিটি দেখা যাচ্ছে বোথ ফ্লেয়ার এবং টি2 ওয়েটেড ইমেজে। সুতরাং আমি বলতে পারি এটা হলো একটা ভেসোজেনিক ইডেমা, এবং এই ক্ষেত্রে আমাকে এটা আসলে ম্যালিগনেন্সি না কোনো ইনফেকশন, সেক্ষেত্রে কনফার্ম করার জন্য আমাকে অবশ্যই কন্ট্রাস্ট দিতে হবে এবং এমআরএস আমার করা লাগতে পারে। আচ্ছা, এটা হচ্ছে একটা ফ্লেয়ার ইমেজ, আমি দেখতে পাচ্ছি দিস ভেন্ট্রিকলস আর ডাইলেটেড এবং ভেন্ট্রিকলসের চারিপাশ দিয়ে কিছু হাইপার ইন্টেন্স লেশন আমরা দেখতে পাচ্ছি, ভেন্ট্রিকলসের চারিপাশে হাইপার ইন্টেন্স লেশন, এবং এটা ইন্ডিকেট করে দিস ইজ অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস, এবং সিএসএফটা লিকেজের কারণে এখানে আমরা এরকম হাইপার ইন্টেন্সিটি আমরা পেতে পারি। এটা হচ্ছে অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস একটা ইমেজ। অনেক সময় আমরা দেখতে পাই যে ফ্লেয়ার ইমেজ স্যাজেটাল ভিউ, আমরা দেখতে পাচ্ছি যে কর্পাস ক্যালোসামের ঠিক উপর দিয়ে সাম ওভার্ট শেপ অন দ্য ফিঙ্গার লাইক হাইপার ইন্টেন্স লেশন, এবং এরকম যদি থাকে কর্পাস ক্যালোসামের ঠিক উপরে ওভার্ট শেপ পেরিভেন্ট্রিকুলার লেশন থাকে, তখন আমরা বলতে পারি ইটস ডিউ টু মাল্টিপল স্ক্লেরোসিস। ওই পেশেন্টে যখন আমরা অ্যাক্সিয়াল ভিউ দেখতে পেলাম, তখন দেখলাম যে মাল্টিপল ওভার্ট শেপ পেরিভেন্ট্রিকুলার পারপেন্ডিকুলার হাইপার ইন্টেন্স লেশন। যখন এরকম
পেরিভেন্ট্রিকুলার পারপেন্ডিকুলার লেশন ওভারশেপ থাকে, তখন আমরা প্যাথোলজি চিন্তা করতে পারি ইটস মোস্ট লাইকলি মাল্টিপল স্ক্লেরোসিস। কারণ মাল্টিপল স্ক্লেরোসিসে এরকম পেরিভেনুলার ইডেমা হয় এবং সেক্ষেত্রে এরকম ওভারশেপ পেরিভেন্ট্রিকুলার হাইপার ইন্টেন্সিটি আমরা পাই। সুতরাং আপনাকে হাইপার ইন্টেন্স লেশন এমআরআই তে দেখে এবং তার শেপ, সাইজ, পজিশন দেখে আমরা কিন্তু ডিফারেন্ট প্যাথোলজি আমরা চিন্তা করবো। আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেলস জানবো এই সম্পর্কে। দিস ইজ অলসো, আপনি যদি দুটো ইমেজ পাশাপাশি খেয়াল করি, যেখানে দেখবো পেরিভেন্ট্রিকুলার মাল্টিপল ওভারশেপ পারপেন্ডিকুলার লেশন এখানে আমরা দেখতে পাচ্ছি, আর এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা একটা ডিফিউজ হাইপার ইন্টেন্স লেশন অন বোথ সাইডস পেরিভেন্ট্রিকুলার। এটা আর এটা কিন্তু সেম না। দিস ইজ মোস্ট লাইকলি ফ্রম মাল্টিপল স্ক্লেরোসিস and this is most likely from small vessel ischemic change. Small vessel ischemic change এরকম পেরিভেন্ট্রিকুলার হাইপার ইন্টেন্সিটি, এরকম ডিফিউজ কনফ্লুয়েন্ট পেরিভেন্ট্রিকুলার হাইপার ইন্টেন্সিটি আমরা পেতে পারি। এটা অনেক সময় আমাদেরকে কনফিউজ করে দেয় যে পেরিভেন্ট্রিকুলার যদি শুধুমাত্র ভেন্ট্রিকলসের চারিপাশে হর্নের চারিপাশে হাইপার ইন্টেন্সিটি থাকে, তাহলে আমরা মনে করি ইটস ডিউ টু অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস। কিন্তু এরকম ডিফিউজ কনফ্লুয়েন্ট যদি এরকম হাইপার ইন্টেন্সিটি থাকে, তা আমরা বলি যে স্মল ভেসেল কোন ইস্কেমিক চেঞ্জ। আর যদি এরকম পারপেন্ডিকুলার ওভারশেপ মাল্টিপল হাইপার ইন্টেন্সিটি পেরিভেন্ট্রিকুলারলি থাকে, তাহলে আমরা বলতে পারি মাল্টিপল স্ক্লেরোসিস। তাহলে আপনাকে শেপ, সাইড দেখে কিন্তু আপনাকে বুঝতে হবে, ইভেন সিমেট্রিক্যাল, বোথ সাইডে সিমেট্রিক্যাল দেখে আপনাকে বুঝতে হবে। আমরা আগে একটা কথা বলছিলাম প্রথমে যে আমরা সাধারণত টি-অনোটেড ইমেজে কোনো প্যাথোলজি করার চেষ্টা করি না, কিন্তু কারণ মোস্ট অফ দ্য প্যাথোলজি ইন টি-অনোটেড ইমেজ হাইপো ইন্টেন্স, সুতরাং এটা দেখে আমরা কনফার্ম বলতে পারি না। কিছু প্যাথোলজি আমরা টি-অনোটেড ইমেজে হাইপার ইন্টেন্সিটি দেখে আমরা কনফার্ম বলতে পারি। যেমন কিছু সাবস্টেন্স, যেমন ফ্যাট কন্টেনিং কোনো টিউমার যদি থাকে, প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স যেমন আয়রন, কপার, ম্যাঙ্গানিজ, মেলানিন, ক্যালসিয়াম, এগুলো কোনো সাবস্টেন্স যদি থাকে, সেক্ষেত্রেও আমরা এখানে হাইপার ইন্টেন্স পাবো টি-অনোটেড ইমেজে। প্রোটিন রিচ কোনো ফ্লুইড যদি থাকে, সেক্ষেত্রে আমরা যেমন কলয়েড সিস্ট, প্রোটিন রিচ একটা ফ্লুইড কন্টেনিং সিস্ট, সেক্ষেত্রে আমরা টি-অনোটেড ইমেজে হাইপার ইন্টেন্স পাবো। সাবঅ্যাকুট হেমাটোমা, যদি হেমাটোমার বয়স 3 দিন থেকে একেবারে 30 দিন পর্যন্ত থাকে, সেক্ষেত্রে আমরা টি-অনোটেড ইমেজে একদম হাইপার ইন্টেন্সিটি পাবো। তাহলে এই কয়েকটা ছাড়া কিন্তু সব ধরনের লেশন আমরা টি-অনোটেড ইমেজে হাইপো পাবো, বাট এই সমস্ত কন্ডিশনে আমরা কিন্তু হাইপার পাবো। সুতরাং আমাদের যখন টি-অনোটেড ইমেজে একটা হাইপার ইন্টেন্স লেশন পাবো, তখন কিন্তু আমরা এই কজগুলো আমাদের মাথায় আসবে। যেমন এই পেশেন্টে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ এ টি-অনোটেড ইমেজ, কারণ সিএসএফটা কালো, গ্রে ম্যাটার গ্রে, হোয়াইট ম্যাটার হোয়াইট। আমি দেখতে পাচ্ছি যে এইখানে বায়োল্যাটারাল ভেজাল গ্যাংলিয়াতে হাইপার ইন্টেন্স লেশন ইন টি-অনোটেড ইমেজ। সুতরাং এরকম যদি বায়োল্যাটারাল ভেজাল গ্যাংলিয়া হাইপার ইন্টেন্স লেশন থাকে, তাহলে আমরা চিন্তা করতে পারি মোস্ট লাইকলি ইটস ডিউ টু সাম ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স, স্পেশালি কপার কন্টেনিং কোনো সাবস্টেন্স ডিপোজিশন হয়েছে, এবং মোস্ট লাইকলি ইটস ডিউ টু উইলসন ডিজিজ। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সিস্টিক একটা লেশন, যে টি-অনোটেড ইমেজে আমরা দেখতে পাচ্ছি একটা হাইপার ইন্টেন্স সিস্টিক কন্টেনিং লেশনস ভেন্ট্রিকলসের সাথে লাগানো আছে। এবং আমি আগে বলছিলাম যে প্রোটিনেশিয়াস সাবস্টেন্স গুলা, প্রোটিন সাবস্টেন্স গুলা টি-অনোটেড ইমেজে আমরা হাইপার পাবো, এবং এখানে এটা মোস্ট লাইকলি কলয়েড সিস্ট। আমরা হিমোরেজ ডিফারেন্ট স্টেজে ডিফারেন্ট পাই, এটা আমরা নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব আরো ডিটেইলস, এটা নিয়ে আমরা বেশি কথা বলবো না। আর আমি আগে বলছিলাম যে এমআরআই টি2-ওয়েটেড ইমেজে ম্যাক্সিমাম প্যাথোলজি হাইপার ইন্টেন্স থাকে, বাট কিছু প্যাথোলজি হাইপো ইন্টেন্স থাকে, যেগুলো আমরা টি-অনোটেড হাইপার ইন্টেন্স পেলাম। সেম প্যাথোলজি গুলো এমআরআই টি2তে আমরা হাইপো পাবো, যেমন প্রোটিন রিচ কোন সাবস্টেন্স যেমন কলয়েড সিস্ট, ফ্লোয়িং কোন ব্লাড, প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স যেমন আয়রন, কপার, মেলানিন, ক্যালসিয়াম কন্টেন্ট, এগুলো যদি থাকে সে টি2তে আমরা কালো পাবো। অ্যাকুট হেমাটোমা আমরা সাধারণত টি-অনোটেড ইমেজে, টি2-ওয়েটেড ইমেজে আমরা কালো পাবো, সেটা আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেইলস বলবো আর কি। যেমন এখানে একটা দেখতে পাচ্ছি আমরা, এটা এমআরআই, এটা টি-অনোটেড ইমেজ। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি সিস্টিক একটা হাইপার ইন্টেন্স লেশন, সেম সাইডে দেখেন টি2-ওয়েটেড ইমেজে হাইপো ইন্টেন্স। তাহলে আমরা কনফার্ম বলতে পারি ইটস ডিউ টু প্রোটিনেশিয়াস সাবস্টেন্স, মোস্ট প্রবাবলি ফ্রম কলয়েড সিস্ট। নরমালি যখন ব্লাড গুলো ফ্লোয়িং হয়, ব্লাড গুলো সাধারণত টি2-ওয়েটেড ইমেজে কালো দেখা যায়, হাইপো ইন্টেন্স দেখা যায়, ফ্লোয়িং ব্লাড। এটাকে আমরা নরমাল ফ্লো হোয়াইট, যেমন দেখতে পাচ্ছেন নরমাল ফ্লো হোয়াইট, নরমাল ফ্লো হোয়াইট। এটা আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছি যে এখানে দিস ইজ দ্য পিসিএ, দিস ইজ ব্যাজিলার আর্টারি, দুইটা ভাগ হয়েছে পিসিএ, দিস ইজ দ্য পোস্টো কমিউনিকেটিং আর্টারি পিকম,
ইন্টারনাল ক্যারোটিড আর্টারি দুইটা ভাগে ভাগ হয়েছে, এসসিএ এবং এমসিএ। এটা দিস ইজ এমসিএ, দিস ইজ এমসিএ। এগুলো দিস আর দ্য, এটাকে আমরা বলি ফ্লোভয়েড, যেটা আমরা নরমালি টি200 ইমেজে এরকম ফ্লোভয়েড দেখতে পাবো। ফ্লোয়িং ব্লাড টি200 ইমেজে সাধারণত আমরা কালো দেখবো। এটা আমরা নেক্সট এর জন্য রাখবো আর কি। এখন ক্রনিক কোন লেশন অনেক সময় এমআরআই টি100 হাইপোইন্টেন্স থাকতে পারে, ক্রনিক কোন লেশন, যেমন মাল্টিপল স্ক্লেরোসিসে কিছু ওল্ড কোন লেশন যদি থাকে অনেক সময় সেটা টি100 ইমেজে এরকম কালো দেখা যাকে বলে আমরা ব্ল্যাক হোলস। ব্ল্যাক হোলস গুলো টি100 এরকম কালো দেখা যায়, এটা ওল্ড মাল্টিপল স্ক্লেরোসিস এর লেশন গুলো সাধারণত এরকম টি100 ইমেজে কালো দেখাবে। আমরা সবাই জানি যে সিএসএফ কন্টেন্ট কোন সাবস্টেন্স সাধারণত টি100 ইমেজে কালো দেখায়, সুতরাং এটা হচ্ছে দিস ইজ কল্ড ব্ল্যাক হোলস ইন মাল্টিপল স্ক্লেরোসিস। তো আমাদের যে পেশেন্টটা দেখছিলাম, আমরা প্রথমে যে পেশেন্টটা দেখছিলাম আমরা দেখছি তার একটা লার্জ ইরেগুলার শেপ মিক্সড ডেনসিটি লেশন, মিড লাইন শিফটিং ছিল। এই পেশেন্টে যখন আমরা এমআরআই করলাম, এমআরআই তে দেখলাম টি2 ওয়েটেড ইমেজে একটা আমরা ফিঙ্গার লাইক প্রজেকশন এবং মিক্সড ইন্টেন্সিটি লেশন, ফিঙ্গার লাইক প্রজেকশন মিক্স, এবং কিছু স্যাটেলাইট লেশন আছে আলাদা জায়গায়, স্যাটেলাইট লেশন, এবং যেটা মিডলাইনকে শিফট করছে এবং কর্পাস ক্যালোসামকে কম্প্রেস করছে এবং অপোজিট সাইডে ওটা স্প্রেডিং হয়েছে। তো এটাকে আমরা কনফার্ম করার জন্য অবশ্যই তার কন্ট্রাস্ট দেওয়া লাগবে, এবং কন্ট্রাস্ট ইনহ্যান্সমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারবো এটা কোন ধরনের লেশন। এটা হলো একটা টি1 ওয়েটেড কন্ট্রাস্ট ইমেজ। আমরা কিভাবে বুঝতে পারি যে ভেসেল গুলো খুব সহজে এখানে কন্ট্রাস্ট জন্য হাইপার ইন্টেন্সিটি দেখাচ্ছে, এবং ভেনাস সাইনাস গুলো খুব সুন্দরভাবে বোঝা যায়। কোনো লেশন যদি থাকে সেই লেশন গুলো আমরা কন্ট্রাস্ট এজেন্ট দিয়ে আমরা কনফার্ম করতে পারি। যেমন এই একটা লেশন আমরা দেখতে পাচ্ছি যে লেশনটা ব্রিলিয়ান্টলি ইনহ্যান্সড, খুব ডিফিউজলি হোমোজেনাসলি ইনহ্যান্স একটা লেশন, এবং সাথে একটা অনেকটা লেজের মতো একটা চলে আসছে, এটাকে বলা ডুরাল টেইল, ডুরামেটেড এরকম টেইলের মতো, এবং ডিফিউজলি ইনহ্যান্সড একটা লেশন যদি এমন থাকে তখন সেটা আমরা বলতে মেনিনজিওমা। এটা আমরা আরো ডিটেইলস জানবো পরবর্তীতে। সুতরাং প্যাটার্ন অফ ইনহ্যান্সমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ এ হোমোজিনিয়াসলি ইনহ্যান্সড লেশনস মেনিনজিওমা, homogeneously enhanced lesions is a CP angle meningioma, homogeneously enhanced CP angle meningioma. This is inhomogeneously enhanced lesion, most like in the CP angle, most likely it's a schwannoma, because CP angle most common tumor is schwannoma, next is a meningioma. দেখেন দুইটার enhancement pattern কি দুই রকম, এটা diffuse enhancement, এটা not diffuse enhancement। তো এটা হচ্ছে schwannoma, এটা হচ্ছে meningioma। তো এগুলো কিন্তু আমাকে হেল্প করবে যে পেশেন্টের তার ইনহ্যান্সমেন্ট প্যাটার্নটা কেমন সেটা দেখার জন্য। অনেক সময় দেখা যায় যে পেশেন্ট ফিভারের সাথে হেডেক, কনভালশন অর ইভেন নেক রিজিডি নিয়ে আসলো, আমি সিটি স্ক্যান করলাম কিছু পেলাম না, এমআরআই করলাম, এমআরআই উইথ কন্ট্রাস্ট যখন করলাম তখন দেখতে পেলাম এরকম মাল্টিপল এরকম আমরা ইনহ্যান্সমেন্ট পাচ্ছি। এটাকে বলে আমরা ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস লিনিয়ার কিছু সার্পেন্টাইন ইনহ্যান্সমেন্ট, লেপ্টোমেনিনজাইটিস ইনহ্যান্সমেন্ট, এটা ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস এমন পেতে পারি, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা বেজাল মেনিনজেস এরকম ইনহ্যান্সমেন্ট পেতে পারি। যখন এরকম বেজাল মেনিনজে আমরা ইনহ্যান্সমেন্ট পাবো তখন আমরা সাসপেক্ট করতে পারি ইটস ডিউ টু টিউবারকুলোসিস, টিউবারকুলার মেনিনজাইটিস। দিস ইজ দ্য লেপ্টোমেনিনজাল। অনেক সময় কার্সিনোমা মেটাস্টাসিস এইভাবে আমরা লেপ্টোমেনিনজাল ইনহ্যান্সমেন্ট আমাদের কাছে আসতে পারে। এগুলো আসলে আমরা পরে আরো ডিটেইলস জানবো। আসলে এগুলো আপনাদের আজকে এত বেশি বললে আমাদের একটু কনফিউশন হয়ে যাবে। যখন আমরা প্রত্যেকটা আলাদা প্যাথোলজি জানবো তখন আরো সুন্দরভাবে জানবো। তাহলে আমরা এরকম প্যাটার্ন অফ ইনহ্যান্সমেন্ট, যখন একটা পেশেন্ট আমরা দেখলাম যে মাল্টিপল ইনহ্যান্সিং লেশন মাল্টিপল সাইটে এবং ইউজুয়ালি গ্রে হোয়াইট জাংশনে আছে মাল্টিপল, এবং ইনফ্রাটেন্টুরাল ইনভলভমেন্টও আছে, তখন এমন থাকে তখন আমরা বলতে পারি ইটস মোস্ট লাইকলি সেকেন্ডারিজ ইন দ্য ব্রেন, ফ্রম লাংস থেকে বা অ্যাবডোমেনের অন্য কোনো স্ট্রাকচার থেকে এই ম্যালিগনেন্সিটা স্প্রেড করতে পারে ব্রেনে। আবার যখন আমরা দেখতে পাচ্ছি যে কন্ট্রাস্ট ইনহ্যান্সিং লেশন যেটা পারপেন্ডিকুলার টু দ্য ভেন্ট্রিকলস, কন্ট্রাস্ট ইনহ্যান্সিং লেশন এরকম নিয়ে আসছে, তখন আমরা মনে করতে পারি ইটস নট ম্যালিগনেন্সি, ইটস মোস্ট লাইকলি অ্যাকুট মাল্টিপল স্ক্লেরোসিস। তাহলে আপনাকে কিন্তু সাইট অফ লেশন, প্যাটার্ন অফ ইনহ্যান্সমেন্ট সেটা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করে দেবে এটা এমএস না সেকেন্ডারিজ না অন্য কোনো প্রাইমারি টিউমার। আমরা দেখতে পাই যে অনেক সময় এটা খুব কমনলি আমরা পাই যে রিং ইনহ্যান্সিং লেশন, হোমোজিনিয়াসলি রিং ইনহ্যান্সিং লেশন, খুব সুন্দরভাবে রিং
enhanced centrally hypointensity necrotic tissue এমন যদি থাকে followed by perilesional edema এবং edema is disproportionate to the size of the lesion তখন আমি চিন্তা করতে পারি it's due to pyogenic abscess this is a pyogenic abscess and this is also a ring enhancing lesion but this ring is irregular and it compressed the midline compressed and also involvement of the corpus callosum. Most likely it's not pyogenic abscess, it's due to glioblastoma multiforme, it's a malignant lesion. সুতরাং ring enhancing lesionটার প্যাটার্নটা কেমন সেটা দেখো কিন্তু আমরা বুঝতে পারি এবং abscess সাধারণত disproportionate to the lesion ইডেমাটা অনেক বেশি থাকে কিন্তু glioblastoma multiforme কিন্তু ইডেমা অত বেশি থাকে না যেমনটা আমরা pyogenic abscess এ পাই। This is a ring enhancing pyogenic abscess and this is a glioblastoma multiforme and these are the also some ring enhancing lesions multiple ring enhancing lesions তো এরকম ring enhancing multiple especially basal ganglia তে যদি থাকে তাহলে আমরা চিন্তা করব toxoplasmosis multiple ring enhancing lesions over the basal ganglia most likely toxoplasmosis অনেক সময় কিছু আমরা দেখি যে পোস্টোকেনিয়াল ফসা বা সেরিবেলামে কিছু মিক্সড ইন্টেন্সিটি সাম সিস্টিক কম্পোনেন্ট এবং কিছু হাইপার ইন্টেন্স লেশনও থাকে এটা আমরা অনেক সময় সেকেন্ডারিস বা পাইলোসাইস্টিক অ্যাস্ট্রোসাইটোমা আমি চিন্তা করতে পারি যে মিক্সড ইন্টেন্সিটি লেশন সাম ইনক্লুডিং সাম সিস্টিক কম্পোনেন্ট তখন আমরা সেটা বলতে পারি এটা হলো একটা পাইলোসাইটিক অ্যাস্ট্রোসাইটোমা when involving the cerebellum তো আমাদের এই পেশেন্টে যখন কন্ট্রাস্ট দেওয়া হয়েছিল দিস ইজ এ T2 weighted image and this is a contrast image this is a contrast image contrast দেখলে ওরকম contrast কিন্তু অত বেশি contrast নেয়নি diffusely contrast নিছে এবং most likely it's a glioblastoma multiforme last of all this is the high grade glioblastoma the glioblastoma multiforme and that's all thank you আজকে আমরা এই পর্যন্তই আমরা নেক্সট ক্লাসে আমরা সিটি স্ক্যানের আমরা কিছু কমন প্যাথোলজিক্যাল ডিজিজ সম্পর্কে আলোচনা করব এবং পরের ক্লাসে আমরা এমআরআই প্যাথোলজিক্যাল লেশন সম্পর্কে আলোচনা করব এনি কোশ্চেন ফ্রম এনিওন জি আসসালামু আলাইকুম স্যার থ্যাংক ইউ স্যার ফর ইউর নাইস প্রেজেন্টেশন স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার আপনি একটা স্লাইড দেখাইছিলেন যে স্যার অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস একটা এমআরআই এটা কি স্যার আমরা কি অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস এবং নন অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস অনলি এমআরআই দেখে কি স্যার ডায়াগনোসিস করতে পারবো কিনা স্যার আমরা সাধারণত ফোর্থ ভেন্ট্রিকলটা দেখে বুঝতে পারি যদি ফোর্থ ভেন্ট্রিকলটা থাকে দেখা যায় ফোর্থ ভেন্ট্রিকল ইজ নট ডাইলেটেড তখন আমরা বলতে পারি অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস যদি অল দ্য ভেন্ট্রিকলস আর ডাইলেটেড থাকে তখন আমরা বলতে পারি নন অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস তবে এরকম হর্নের চারিপাশে যখন এরকম পেরিলেশনাল হাইপার ইন্টেন্সিটি থাকে তখন আমরা ইউজুয়ালি মনে করি যে অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস আচ্ছা স্যার আর প্রিভিয়াস ক্লাস থেকে স্যার আমি একটা কোশ্চেন করতে পারি হ্যাঁ শিওর স্যার ক্রেনিয়াল এক্সামিনেশন স্যার 9 10 স্যার একসাথে বলছিলেন স্যার এখানে আমরা স্যার ওয়ার্ড একটা দেখছিলাম যে স্যার পেশেন্টকে লালমনিরহাট বা আর্টিলারি বা বৃহস্পতিবার বলতে বলা হয় তো স্যার এটা কি স্যার এটা মনে হয় স্যার আমি আপনার লেকচারে স্যার পাই নাই তো ওইখানে কি স্যার এটা বলার ইম্পর্টেন্সটা কি আর এটা কি এখন মানে বলা হয় কি না এটা না এগুলো তো আপনি সেরিবেলার লেশন দেখার জন্য আপনি যখন একটা পেশেন্টের ডিজার্থ্রিয়া আপনি সাসপেক্ট করবেন ডিজার্থ্রিয়া এটা আসলে ব্রেইন স্টেম অরিজিন ডিজার্থ্রিয়া না মানে তার সেরিবেলার অরিজিন ডিজার্থ্রিয়া আপনি যদি এরকম কনফিউশন হয় সেক্ষেত্রে আপনি এগুলো বলতে পারেন যে তার পেশেন্ট ডিজার্থ্রিয়াটা কেমন সেক্ষেত্রে যদি আমরা ব্রেইন স্টিমুলেশন হয় সেক্ষেত্রে হট প্যাটাটো টাইপ আর যদি পেশেন্টের দেখা যায় যে মানে সেরিবেলার লেশন হয় তাহলে সেক্ষেত্রে আমরা যে আমরা স্ক্যানিং স্পেস পাবো সেটা দেখার জন্য আমরা করতে পারি বাট স্পেশালি 9-10 দেখার জন্য কখনো আমরা এরকম আর্টিলারি বা এগুলো বলি না আচ্ছা স্যার আর 12 নম্বর নার্ভ এক্সামিনেশন একটা ছিল স্যার স্পিচ অ্যাসেসমেন্ট ইয়েলো লরি বলতে বলা হইতো স্যার এটা কি হ্যাঁ ইয়েলো লরি এটা আমরা মেইনলি হচ্ছে যে মানে ব্রেইন স্টেমে বা এটাও ডিজার্থ্রিয়া দেখার জন্য আমরা ইয়েলো লরিটা বলতে পারি মানে ডিজার্থ্রিয়াটা মানে যদি মানে বালবার পলসি হয় সেক্ষেত্রে ইয়েলো লরি বলতে সমস্যা হয় আর যদি দেখো হট পটাটো হয় তো আপার মোটর টাইপ মানে সিরো বালবার পলসি আর কি এটা কি স্যার 12 নম্বর নার্ভ এক্সামিনেশন পার্ট কিনা স্যার এটা 12 9 10 12 একসাথে মানে ব্রেইন স্টেমে আমি বালবার পলসি না সিরো বালবার পলসি দেখার জন্য আমি এই কথাগুলো বলতে পারি তাহলে কি স্যার সেক্ষেত্রে আমরা কি স্যার ইয়েলোরি বলতে বলবো না স্যার লালমনিরহাট আর্টিলারি ওগুলো বলতে না আপনি যদি পেশেন্টের কথা শুনে মনে হয় পেশেন্টের ডিজার্থ্রিয়া আছে সেক্ষেত্রে আপনি সবগুলো বলবেন যে আপনি আসলে সেরিবেলার অরিজিন
যদি আপনাকে বলে দেয় যে আপনি পেশেন্টের 9, 10 এবং 12 এক্সামিন করেন, তাহলে কিন্তু ওগুলো বললে আপনাকে এই করবে যে আপনি যদি আর্টিলারিটারি বলতে বলেন, তাহলে বলবে যে তাহলে আপনাকে আর্টিলারি কেন আপনি কি আমি কি আপনাকে সেরিভাল এক্সামিন করতে পারেন। আপনি যদি বলে যে পেশেন্টের মানে পেশেন্ট প্রেজেন্টেড উইথ ডিজার্থ্রিয়া এক্সামিন হিম, তখন আপনি সবগুলো দেখবেন। কিন্তু যদি আপনি 9, 10, 12 এক্সামিন করেন, তখন কিন্তু এগুলো বলার দরকার নেই। আপনি ইউরোলরি বলতে পারেন, ইউরোলরিটা বলতে পারেন, কিন্তু আর্টিলারি বা এগুলো আপনি বলার কোনো মানে হয় না। আচ্ছা, আর স্যার 12 নম্বরে কি স্যার সোয়ালো অ্যাসেসমেন্ট কি স্যার এখন এই আলাদাভাবে কি স্যার করা হয়? না না, আমরা সোয়াল অ্যাসেসমেন্ট গ্যাগ রিফ্লেক্স সোয়ালো এগুলো স্যার বলা আছে, কিন্তু স্যার এগুলো কি গ্যাগ লেখা হয় কিনা রিফ্লেক্সটা স্যার? আমরা গ্যাগ করি, রিফ্লেক্স গ্যাগ বা রিফ্লেক্সটা দেখি আমরা দেখাচ্ছিলাম গ্যাগ রিফ্লেক্সটা, কিন্তু আমরা সলিং ওর অ্যাসেসমেন্টটা করি না। আচ্ছা আচ্ছা, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, ওকে। স্যার একজন আমাদের চ্যাট বক্সে কোশ্চেন করেছিলেন, ক্যান ইউ প্লিজ সাজেস্ট সাম গুড বুকস ফর সিটি এমআরআই অফ নিউরোলজি? কিছু গুড বুক সাজেস্ট করতে বলছেন। সিটি এমআরআই এর উপরে আসলে মানে আমরা আসলে অনেকগুলো বই পড়ি, তো সবচেয়ে বেসিক জানার জন্য সিটি এমআরআই মেড ইজি একটা বই আছে, সিটি এমআরআই মেড ইজি, বেসিকটা বোঝার জন্য। আর প্যাথোলজি বোঝার জন্য আমি যেটা ফলো করি, আমার 4-5টা বই আছে আমার কাছে আর কি। যেমন যদি কেউ চায় আমি তাদেরকে আমি পিডিএফ কপিটা দিতে পারি আর কি। আমার কাছে বইগুলো আছে ইমেজিং এর জন্য, লিপিং কটশিটের কিছু বই আছে এবং কিছু এমআরআই কিছু খুব ভালো ভালো কয়েকটা বই আছে, 3-4টা বই আছে। কেউ যদি চায় আমি পিডিএফ কপিটা সবাইকে দিতে পারি আর কি। আমার কাছে পিডিএফ কপিটা আছে। তাহলে উনি আশা করছে আমাদের সাথে যোগাযোগ করবেন, দেন আমরা পিডিএফটা আপনার কাছ থেকে নিয়ে তার সাথে শেয়ার করব। স্যার পিডিএফ কপিটা একটু দিয়ে দিলে ভালো হয় স্যার। আচ্ছা, আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। Any more question? স্যার স্যার সিটি স্ক্যানে স্যার আমাদের স্যার এটা স্যার আপনি একটু বলছেন, তাও একটু ক্লিয়ার করে বলে স্যার, যে মিড ব্রেন তো স্যার ওই যে বলেন উপর দিয়ে খাঁজ কাটা মিড ব্রেন পন্সের স্যার ওই যে আপার পন্স মিডল পন্স স্যার এই পার্টগুলো কি স্যার একটু আরেকবার স্যার দেখানো যাবে কিনা স্যার? এটা বা কোনটা কিভাবে চিনবো? পন্সের আপার পার্ট লোয়ার পার্ট ওইভাবে আমরা দেখি না। পন্সটাকে দেখতে মনে হয় যে সামনে থেকে ইলিভেটেড একটা অংশ, আর খুব ওয়েল সার্কামস্ক্রাইব থাকে হচ্ছে মেডুলা অবলঙ্গাটা, আর সামনে থেকে খাস কাটা থাকে হচ্ছে মিড ব্রেন। তো এটা আমরা চেহারা দেখলে বারবার দেখতে দেখতে আপনি বুঝতে পারবেন যে এটা মিড ব্রেন না এটা পন্স না মেডুলা অবলঙ্গাটা। এবং আমরা নেক্সট ক্লাসে যখন দেখবো যে ফুল একটা সিটি স্ক্যান যখন ফিল্ম আমরা দেখাবো, সাধারণত উপর থেকে নিচের দিকে মানে নিচ থেকে উপর দিকে আসে একদম উপর। কোন স্লাইডে আমরা মিড ব্রেন দেখবো, কোন স্লাইডে আমরা পন্স দেখবো, কোন স্লাইডে আমরা মেডুলা দেখবো, এগুলো আমরা যখন ফুল স্ক্যানটা দেখাবো তখন আপনাদেরকে দেখাই দিব, তাহলে আরো ভালোভাবে বুঝতে সুবিধা হবে। এটা তো আমরা একটা ছবি দেখাচ্ছি আজকে, আমরা যখন ফুল ফিল্মটা দেখাবো যখন প্যাথোলজি দেখার জন্য, তখন আপনাদের বুঝতে আরো সুবিধা হবে, সুন্দর হবে। সব যে আমরা দেখাতে পারবো যে কোথায় কোনটা দেখতে হবে, কোন সিকোয়েন্সে আমরা কোনটা দেখবো। থ্যাংক ইউ স্যার। তো আমার মনে হয় সিটি স্ক্যান এবং এমআরআই নিয়ে সবার যে একটু থাকে কনফিউশন থাকে। আমরা আজকে বেসিক ক্লাসটা একটু নট সো একটু বোরিং ক্লাস, বেসিক সবসময় একটু বোরিং। তো যখন আমরা প্যাথোলজি আলোচনা করব তখন আসলে সবাই খুব মজা পাবে। আমার মনে হয় নেক্সট ক্লাসগুলোতে আমরা অডিও ভিডিও কিছু পেশেন্টের ভিডিও সহ আমরা দেখবো, যে পেশেন্টের প্রেজেন্টেশন কেমন ছিল, সিটি স্ক্যানে কেমন আসছিল, এমআরআই তে কেমন আসছিল। আশা করা যায় এটা ভালো লাগবে। কিন্তু বেসিকটা সম্পর্কে একটু সবার ধারণা না থাকলে আমরা সরাসরি প্যাথোলজি যেতে গেলে সমস্যা হয়। কিন্তু আজকে কিন্তু প্যাথোলজি আমরা আলোচনা করার কারণে অনেক একটু বুঝতে সমস্যা হয়েছে। আমরা নেক্সট ক্লাসে আমরা প্যাথোলজি যখন পড়াবো আরো ভালো লাগবে আশা করি। স্যার আজকের সেশনটা সত্যি অসাধারণ হয়েছে। এক্ষেত্রে আমি আসলে কয়েকটা কমেন্ট করতে চাই স্যার, যদি অনুমতি দেন। অনেকে আজকের সেশনটা খুব পছন্দ করেছে, যেমন আমাদের এস আলী নামে যিনি, তিনি বলেছেন যে দ্যাট উইল বি ভেরি ইউজফুল, আই উড লাভ টু, থ্যাংকস সো মাচ। তারপর
নীলা বলেছেন পিডিএফ কপিটা দিয়ে দিন। এছাড়া অনেকে পিডিএফ চেয়েছেন অবশ্য। এছাড়াও বলেছেন এক্সেলেন্ট ক্লাস স্যার, থ্যাংক ইউ। এস আলী বলেছেন থ্যাংকস টু দ্য টিম ফর দিস অ্যারেঞ্জমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আসলে সবাই খুব প্রশংসা করেছে আজকের ক্লাসের। আমরা আসলে খুবই কৃতজ্ঞ যে আপনি আমাদেরকে এত সুন্দরভাবে এই সেশনটা আমাদেরকে উপহার দিয়েছেন এত কষ্ট করে। আর আজকে আমাদের আসলে রেকর্ড সংখ্যক পার্টিসিপেন্টস ছিলেন, প্রায় শেষ পর্যন্ত 72 জন পার্টিসিপেন্ট ছিলেন। তো আসলে আজকে সেশনটা খুব সুন্দর হয়েছে স্যার। আর আমরা আমাদের সেশনটা আপনার রেকর্ডিং এর মাধ্যমে জানিয়ে দিতে চাচ্ছি সবাইকে যে আমরা আমাদের ক্লাসটা রেকর্ডিং রেখে দিব আমাদের প্রাইভেট গ্রুপগুলোতে। সো কেউ যদি মিস করে থাকে তারা যেন গ্রুপ থেকে দেখে নেয় পরবর্তীতে। আর স্যার আর বেশি দেরি করব না, অনেকটা সময় আপনি আমাদের সাথে ছিলেন। আপনার জন্য শুভকামনা জানাই এবং সবাই প্রতি শুভকামনা জানাচ্ছি। আশা করছি আগামী সেশনেও আমরা সবাইকে একইভাবে পেয়ে যাবো ইনশাল্লাহ। স্যার তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করতে পারি। Okay, thank you very much. Thank you all. Thank you so much, sir. Thank you all. Assalamu alaikum.